আগেই বলে রাখি, ভিডিও 2 ঘন্টা দেখে ভয় পাবেন না। আর কমেন্ট এসে বললেন না এত বড় ভিডিও না দিয়ে পুরো মুভিই দিতেন। আসলে এটা 16 এপিসোডের একটা ওয়েব সিরিজ, তাই ভিডিও ডিউরেশন প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। আর যাদের জন্য অচিরার গপ্পসপ্পের বড় বড় ভিডিও দেখলে ঈদের মতো মনে হয়, আজ তো তাদের ডাবল বোনাস। তানিয়া সেই ছোটবেলা থেকেই ভালোবাসে তার বেস্ট ফ্রেন্ড রোহানকে। একদিন কলেজের এক পার্টিতে তানিয়ার মনে হয় আজ হয়তো রোহান তাকে প্রপোজ করেই দিবে। তখনই রুহানের গার্লফ্রেন্ড মেহেক এসে সবার সামনে তানিয়াকে যাচ্ছে তাই ভাষায় অপমান করে চলে যায়। এতটা অপমানিত হওয়ার পর তানিয়া প্রচুর রেগে সেই রাতেই নক নক নামের এক অ্যাপে মেহেকের নামে ডেট উইশ করে। সবার নজরে এই অ্যাপ নর্মাল কোনো গেমিং অ্যাপ হলেও আসল খেলা তো শুরু হয় তখন, যখন পরের দিন সকালে সত্যি সত্যি পাওয়া যায় মেহেকের লাশ। এটাই ছিল তানিয়ার জীবনের ঝড়ের শুরু। এরপর যে মৃত্যুর ভয়ানক খেলা শুরু হয় তা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। তানিয়া যাদের সবচেয়ে কাছের বন্ধু মনে করত, তারাই হঠাৎ হয়ে যায় তার সবচেয়ে অচেনা। কে যে তার আসল বন্ধু আর কে যে শত্রু, আর কে বন্ধুরূপী ছদ্মবেশী, তানিয়া যেন পড়ে যায় এক দ্বিধায়। সাধারণ এক প্রাঙ্ক করতে গিয়ে যে এভাবে মৃত্যুর মিছিল শুরু হয়ে যাবে তা কেউ কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় টুইস্ট, মিস্ট্রি আর সাইকোলজিক্যাল থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ নক নক কৌন হ্যায়। নর্দার্ন ইন্ডিয়ার উইলিয়ামগঞ্জ নামের এক জায়গার ঘন জঙ্গল। একটা মেয়ে নিজেকে বাঁচানোর জন্য এই ভারী বৃষ্টির মধ্যেই প্রাণপণে ছুটছে। তার পেছনেই কালো হুডিতে মোড়ানো আর হাতে যমরাজের মতো কাস্তে হাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটা পা পিছলে কাদার উপর পড়তেই দেখে ছেলেটা এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। তার মুখে কঙ্কালের ভয়ানক এক মুখোশ পরা। মেয়েটা ভয়ে কোনো রকমে উঠে দৌড়াতে শুরু করলেই ছেলেটা সেই কাস্তে ছুঁড়ে মারে। কাস্তেটা গাছে লাগায় মেয়েটা কোনো রকমে বেঁচে যায়। ভয়ে আবারও দৌড়াতে গেলেই ছেলেটা আচমকা এসে মুখের উপর জোরে বাড়ি দিতেই মেয়েটা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। মেয়েটা মনে মনে বলে, কথায় আছে মন থেকে কিছু চাইলে সেটা ঠিকই পাওয়া যায়। আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু এটা জানতাম না যে আমি ভালোবাসা আর যন্ত্রণা দুটোই পাবো। আজকের রাত আমার জীবনের শেষ রাত, আর যেই মানুষটা আমাকে মারতে এসেছে সে আমার খুব কাছের একজন। আফসোস, এসব যদি আমি সেই রাতে জানতাম যেই রাত থেকে এই সব কিছুর শুরু হয়েছিল। মুখোশ পরা সেই ছেলেটা মেয়েটাকে কাদা থেকে টেনে ওঠায়। গল্প চলে আসে 1 মাস আগের হরর থিম পার্টির রাতে। এতক্ষণ যার কথা শুনছিলেন তার নাম তানিয়া। সবাই যার যার নাচ গানে ব্যস্ত থাকলেও তানিয়া ভ্যাম্পায়ার সেজে আসা ওই যে রোহান, তার দিকেই তাকিয়েছিল। আসলে রোহান হলো তানিয়ার MP3, মানে প্রথম ভালোবাসা আর কি। আসলে রোহান আর তানিয়া কুর্তিকালের বেস্ট ফ্রেন্ড। আর তানিয়া ভালোবাসার মানে কি তা বোঝার আগে থেকেই রোহানকে ভালোবাসে। তানিয়া ভেবেছিল রোহানও হয়তো তার মতোই ভাবে, কিন্তু সে ভুল ছিল, কারণ রোহান মেহেক নামের এক মেয়েকে ভালোবাসে। আজ তানিয়ার 21তম জন্মদিন, তাই তানিয়া ভেবেছিল অন্তত আজ তো রোহান তাকে উইশ করবে। কিন্তু রোহান তাকে দেখে পুলিশ দেখার মতো ভয় পেয়ে দৌড়ে পালায়। তানিয়া বেচারি মন খারাপ করতেই যাবে, তখনই তার 2 বান্ধবী সিমি আর রিচি এসে তাকে জোরে হাক করে, মানে এদের জন্য মন খারাপ করাও যাবে না। রিচা তানিয়ার মজা নিয়ে বলে, আর কতদিন ওই রোহানের জন্য দেবদাসিনী হয়ে ঘুরবি? তানিয়া বেশ ভাব নিয়ে বলে, রোহানের চাই মেহেক, আর তার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব না। পেছন থেকে একজন এসে আচমকা বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি। তো এই ছেলের নাম হলো র্যান্ডম। আসলে এর আসল নাম কেউই জানে না। র্যান্ডমকে দেখে সবাই পালাতে গেলে র্যান্ডম তার মোবাইলে একটা অ্যাপ দেখিয়ে বলে এর নাম নক নক। সবাই বিরক্ত হয়ে বলে, তোর কি এসব ছাড়া আর কোনো কাজ নেই? শর্ত। সবাই চলে যেতে গেলে র্যান্ডম বলে, বিষয়টা খুবই সহজ। তোমার যদি কাউকে পছন্দ না হয় তাহলে শুধু এই অ্যাপে নাম লিখে তাকে অভিশাপ দিবে, যা বলবে তার সাথে তাই হবে। রিচা বিরক্ত হয়ে বলে, তাহলে আমি তো তোর নামই দিব। র্যান্ডম চাঁদ দেখার মতো খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি এখনই সবাইকে লিংক পাঠাচ্ছি। সাথে সাথেই সবাই র্যান্ডমকে তাচ্ছিল্য করে যার যার মতো চলে যায়। সিমি বলে, এই নক নক অ্যাপের ব্যাপারে আমি গুগলে পড়েছি। অ্যাপটা কেমন যেন আজব ধরনের, এতে নাম লিখলে নাকি তার আসলেই ক্ষতি হয়। রিচা বলে, আরে এসব গুজব। হঠাৎ তাদের সামনে তাদের বন্ধু ভিকি, যে সবাইকে ভয় দিতে তার বাবার মতো
ভুড়িওয়ালা সেজে এসেছে। সে বলে, তোমাদের যে বললাম এটা হরর থিম পার্টি, তাহলে তোমাদের ভূতের সাজ কই? রিচা বলে, ওসব বাদ দে, দেখছিস না বেচারি তানিয়ার মন খারাপ, ওই রোহান আসলেই ভালো না। ভিকি বলে, আরে মেহেক আর রোহানের তো চ্যাপ্টারই শেষ, আমি নিজে শুনেছি ওদের তো তুমুল ঝগড়া হচ্ছিল। মেহেক বলছিল আজ থেকে আমরা এক্স। রোহানও বলে, হ্যাঁ সব শেষ। তারপরে তো ইনস্টাতে পোস্ট করেছে, এই দেখো লিখেছে মেহেক আর রোহান এখন এক্স হয়ে গেছে। আরে এই জন্যই তো মেহেক এই পার্টিতে আসেওনি। আশেপাশে সত্যি সত্যি মেহেককে না দেখে সবাই তো হ্যাবি খুশি হয়ে যায়। তখনই রোহান দূর থেকে তানিয়ার দিকে তাকালে তানিয়াও স্লো মোশনে তার দিকে এগিয়ে যায়। তানিয়া মনে মনে বলে, জীবন কত আজব তাই না, কখন যে হুট করে সব বদলে যাবে তা কেউ ভাবতেও পারে না। তবে কে জানতো কয়েক মিনিটের মধ্যেই আমার জীবনে কি ঝড় আসতে চলেছে। রোহান বেশ ঘাবড়ে বলে, আমি আসলে তোমাকে কিছু বলতে চাই। বলেই তানিয়ার হাত ধরে তাকে এক পাশে নিয়ে আসে। মেহেকও ঠিক তখনই লাল ঝিলমিলি ড্রেসে পার্টিতে আসতে আসতে লাইভে তার জামা, জুতো, মেকআপ কোন ব্র্যান্ডের তা বলতে থাকে। মেহেককে দেখে তানিয়ার 3 বন্ধু ঘাবড়ে বলে, না জানি এই পার্টিতে এখন কি হবে। মেহেকের 2 বলদমার্কা বান্ধবী সোনিয়া আর অ্যামোনিয়া দৌড়ে মেহেকের কাছে আসে। এদিকে তানিয়াকে নিয়ে রোহান ভিড় থেকে দূরে আসতেই তানিয়া বলে, ভ্যাম্পায়ারের কস্টিউমের সাথে ফ্রেন্ডশিপ ব্রেসলেট কে পরে? রোহান বলে, আরে এটা তো তুমিই দিয়েছিলে, আর তুমি তো আমার জন্য কত গুরুত্বপূর্ণ সেটা কি জানো না? তানিয়া বলে, আমি কি তোমার জন্য আসলে গুরুত্বপূর্ণ? রোহান বলে, অবশ্যই, আমরা তো গত 10 বছর ধরে বেস্ট ফ্রেন্ড। আসলে আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে সেদিন রাতে যা হয়েছিল তার আমি কথা শেষ করার আগেই তানিয়া রোহানকে জড়িয়ে ধরে। তখনই মেহেক আর তার 2 চামচা সেখানে আসলে মেহেক তো প্রচুর রেগে যায়। রোহান মেহেককে কিছু বোঝানোর আগেই মেহেক তানিয়ার দিকে তেড়ে এসে বলে, আমি জানতাম যে রোহানের উপর তোমার কুনজর আছে। তানিয়া অবাক হয়ে বলে, তোমাদের না ব্রেকআপ হয়ে গেছে? রোহান তো পোস্ট করেছে তোমরা এখন এক্স হয়ে গেছো। মেহেক রেগে বলে, আরে মূর্খ, ওই এক্স মানে এক্সক্লুসিভ। তুমি ভাবলে কিভাবে মেহেকের বয়ফ্রেন্ডকে তুমি ছিনিয়ে নিবে? নিজের ড্রেসিং সেন্স দেখেছো কখনো? তানিয়া রেগে বলে, তোমার ওই লুজার বয়ফ্রেন্ড আগে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সেটা ভুলে যেও না। রোহান মেহেককে থামিয়ে তানিয়াকে বলে, তুমি লুজার কাকে বললে? মেহেক রোহানকে থামিয়ে তানিয়াকে উল্টাপাল্টা বলতে থাকলে তানিয়ার গ্যাং এসে মেহেকের সাথে ঝগড়া শুরু করে দেয়। ভিকি রেগে মেহেককে বলে, তানিয়ার সাথে ভদ্রভাবে কথা বল। মেহেক এবার উল্টা ভিকিকে ইনসাল্ট করলে ভিকি রেগে বলে, তোকে তো আমি সবার নজর থেকে একদম সরিয়ে দিব। এদের এই ঝগড়া দেখে র্যান্ডম ভিডিও করা শুরু করে। সিমি মেহেককে থামতে বললে মেহেক বলে, তুই তো কথাই বলবি না, তোর বিষয় যদি পুরো কলেজকে না জানিয়েছি। সিমি কেন যেন বেশ ঘাবড়ে যায়। তানিয়া রেগে মেহেককে ধাক্কা মারলে রোহান এসে তানিয়ার হাত জোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, অনেক হয়েছে। তানিয়ার বন্ধুরা এবার রোহানের সাথে ঝগড়া শুরু করে দিলে মেহেক চিৎকার করে বলে, তোমরা সবাই রোহানকে পছন্দ করো তা আমি জানি, তবে মনে রেখো রোহান শুধুই আমার। তানিয়া কান্না করতে করতে রোহানকে বলে, আমার কষ্ট এখানে না যে তুই আমাকে চুজ করিসনি, আমার কষ্ট তো এটা নিয়ে যে তুই মেহেকের মতো জঘন্য মানসিকতার একটা মেয়েকে চুজ করেছিস। তানিয়ার বন্ধুরা মেহেককে নিয়ে টিটকারি করা শুরু করলে মেহেক রেগে চলে যায়। রোহান রেগে তানিয়াকে বলে, আমি আসলে বলতে এসেছিলাম সেদিন রাতে আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুলে যাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম, আরে তুমি তো আমার বন্ধু হওয়ারও যোগ্য না। বলেই তাদের ফ্রেন্ডশিপ ব্রেসলেট তানিয়ার মুখের উপর ছুঁড়ে মেরে পার্টির সবার সামনে অপমান করে চলে যায়। রোহান রেগে হাঁটা দিলে অ্যামোনিয়া বলে, দাঁড়া এখনই নক নক আপে তোর নামের ডেথ উইশ দিব। রিচা ধমক দিয়ে মেহেকের চামচাগুলোকে ভাগিয়ে দেয়। তানিয়া সবাইকে বলে, আমাকে একটু একা থাকতে দাও, কিন্তু এরা কি আর তানিয়াকে একা ছাড়বে? তাই তানিয়াকে বলে, তোর সাথে আমরাও একা থাকবো, চল। দেখা যায় গাছের আড়াল থেকে কালো হুডি পরা একজন এই সব কিছু ভিডিও করছে। তানিয়ার কষ্টে কষ্টিত হতে সবাই মিলে চলে আসে তাদের আড্ডাখানায়। তানিয়াকে অস্থির হয়ে পাইচারি করতে দেখে সিমি বলে, রোহান মেহেককে ভালোবাসে, তুই আর কি বা করবি, একটু শান্ত হ। তানিয়া বলে, ও যদি মেহেককে ভালোবাসে তাহলে আমাকে 4 দিন আগে কিস করলো কেন? মানলাম তখন আমার নেশার ঘরে ছিলাম, তবুও আমি আমার সোলমেটের জায়গায় সবসময় রোহানকেই ভেবেছি। আজ ওই মেহেকের জন্য সে আমার সাথে এমন করলো, এখন তো আমার সাথে কথাও বলতে চায় না। দূর থেকে সেই কালো হুডি পরা লোকটা তখনও তাদেরকে ফলো করছে। তানিয়া রেগে বলে, ওই মেহেককে তো আমি। রিচা দৌড়ে এসে বলে, তুই আগের বার রেগে কি করেছিলি মনে নেই? এখন শান্ত হ। ভিকি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি করেছিল? সিমি বলে, কি আবার? মেহেকের গাড়িতে চাবি দিয়ে স্ক্র্যাচ করে দিয়েছিল। ভিকি বলে, বাপ রে, তুই দেখি আর এক সাইকো। তানিয়া হঠাৎ কি মনে হয় সে দৌড়ে এসে বলে, আমি এখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব যে ওই মেহেকের বয়ফ্রেন্ড 4 দিন আগে আমাকে কিস করেছে। সবাই তানিয়াকে থামাতে তার মোবাইল কেড়ে নিতে গেলেই হঠাৎ তীব্র আলোয় সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। দেখা যায় এটা আসলে তানিয়ার মা কবিতা। ভয়ে সবার তো গলার পানি শুকিয়ে যাওয়ার মতো হয়। কবিতা কনস্টেবলকে বলে, তুমি ওদের গাড়ি নিয়ে আসো। বলেই সবাইকে পুলিশের গাড়িতে করে নিয়ে যায়। সবাইকে নামিয়ে বাসায় আসতেই
মা রেগে বলে, একজন পুলিশের মেয়ে হয়ে পার্কে গিয়ে মাতলামি করছিলি, আর ভালো কোনো বন্ধু পাসনি? তানিয়া রেগে বলে, আমার বন্ধুদেরকে নিয়ে কোনো কথা বলবে না, ওরা তো তোমার থেকেও আমাকে বেশি আগলে রাখে। কথায় কথায় মা আর মেয়ের ঝগড়া শুরু হয়ে গেলে তানিয়া রেগে বলে, আমার ক্লাসের সবার বাবা মা বন্ধুর মতো আচরণ করে, আর তুমি এত কঠোর কেন? মা রেগে বলে, কারণ তোকে জন্ম দিয়েই আমার ভুল হয়ে গেছে। তানিয়ার মনে পড়ে রোহানও তাকে এমনই বলেছিল, তাই কান্না করতে করতে বলে, আপনারা ডিউটি আছে সেখানে যান। মা গলা নরম করে বলে, আমি ফিরে আসলে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তানিয়া তবুও রাগ দেখালে মা রেগে রাউটার নিয়ে চলে যায়। মা যেতেই তানিয়া বাসা থেকে বের হয়ে মোবাইলে নেটওয়ার্ক সার্চ করতে থাকে। দূর থেকে সেই রহস্যময় লোকটা তখনও তাকে ফলো করছে। পাশে শুকনো পাতায় কিছু শব্দ পেয়ে তানিয়া আশেপাশে তাকালে কাউকেই পায় না। তানিয়া বিষয়টাকে পাত্তা না দিয়ে মেহেকের লাইভ দেখা শুরু করে। মেহেক মনের কষ্টে বলে, রোহান প্রথমে ভুল করে পরে আবার সরি বলতে এসেছিল। রোহানের পুরো লাইফ তো আমি জাহান্নাম বানাবোই। তবে ওই তানিয়া যদি রোহানের কথা ভাবার সাহস করে তাহলে ওর এমন হাল বানাবো যা কেউ কল্পনাও করতে পারবে না। রোহানকে পেতে হলে তুই আমার লাশ পার হয়ে তারপর যাবি। তানিয়া আর সহ্য করতে না পেরে লাইফ থেকে বের হয়ে যায়। হঠাৎ তার মনে পড়ে র্যান্ডমের দেখানো সেই নক নক অ্যাপের কথা। র্যান্ডমের পাঠানো লিঙ্কে ক্লিক করতেই অ্যাপ ইনস্টল হয়ে যায়। তানিয়া অ্যাপে ঢুকতেই একটা রোবোটিক ভয়ানক কণ্ঠ বলে, কাকে মারতে চাও? শুধু নাম বলো। তানিয়া, তোমার বয়ফ্রেন্ডকে কি কেউ তোমার থেকে ছিনিয়ে নিয়েছে? তুমি একবার তার নাম নিয়ে অভিশাপ দাও, আমি তোমার সব শয়তানি ইচ্ছা পূরণ করতে পারবো, শুধু তুমি একবার রাজি হও। মেহেক আর রোহানের করা অপমানের কথা মনে পড়তেই তানিয়া অ্যাপে ক্লিক করে। সাথে সাথেই অ্যাপের দরজা খুলে যায় আর লেখা ওঠে, ওয়েলকাম তানিয়া। তানিয়া রেগে বলে, আমি চাই মেহেক আমার জীবন, রোহানের জীবন, এমনকি সবার জীবন থেকে যেন সরে যায়, ও যেন মারা যায়। সাথে সাথেই স্ক্রিনে একটা কঙ্কাল ভেসে ওঠে। ভয়ে তানিয়ার হাত থেকে ফোন ছিটকে পড়ে। ফোনের স্ক্রিন কেঁপে একা একাই অ্যাপ থেকে হোমে চলে আসে। তানিয়া ফোনটা উঠিয়ে নেয়। এদিকে মেহেক লাইভে বলে, ভালোবাসা তো কষ্ট কেন দেয়? তখনই সে ক্যামেরায় দেখে কালো একটা ছায়া তার পেছন থেকে সরে যাচ্ছে। ভয়ে ভয়ে পেছনে তাকিয়েও কাউকেই পায় না। মেহেক লাইভে বলে, যারাই আমার লাইভ দেখছো না কেন জেনে রেখো, ভালোবাসার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। হঠাৎ তখনই ক্যামেরায় দেখা যায় মেহেকের পেছনে গাছের পেছন থেকে কঙ্কালের মাস্ক পরা একজন উকি দিচ্ছে। মেহেক ভয়ে পেছনে তাকাতেই ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কে তুমি? ভয়ানক সেই লোকটা কাস্তে নিয়ে তার দিকে এগিয়ে আসে। মেহেক ভয়ে ভয়ে বলে, রোরো প্লিজ এমন করো না। সাথে সাথেই রহস্যময় লোকটা কাস্তের এক পোষে মেহেককে শেষ করে দেয়। এদিকে তানিয়া মনের কষ্টে ফ্রিজ থেকে কেক বের করে নিজের জন্মদিন নিজেই পালন করতে থাকে। বেচারি জানেও না তার ইচ্ছা নক নক কিলার অনেক আগেই পূরণ করে দিয়েছে। আর এই নক নক কিলার আগামী দিনগুলোতে শুধু তার না বরং তার সব বন্ধুদের জীবনে কি ভয়ানক ঝড় আনবে সেটা তানিয়া কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেনি। প্রশ্ন হলো, কে এই নক নক কিলার? তানিয়ার কোনো শত্রু নাকি তার বন্ধুদের মধ্যেই কেউ একজন? আর কেনই বা এই কিলার এদের পেছনে পড়লো? মেহেক আর রোহান তানিয়াদের সেই আড্ডার জায়গায় বসে গল্প করছে। দুজনকে একসাথে দেখে তানিয়া প্রচুর রেগে রোহানকে সরিয়ে মেহেকের বুকে চাকু ঢুকিয়ে দেয়। রোহান চিৎকার করে উঠতেই তানিয়া ভয়ে কেঁপে ঘুম থেকে ওঠে। ঘুম ভাঙতেই তানিয়া ভাবে, এসব ভয়ানক চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের কাজে মন দেওয়াই ভালো, কারণ বাস্তব জীবনে নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হয়। এসব ভাবতে ভাবতে নক নক অ্যাপ আনইনস্টল করতে গেলে আচমকা মা এসে বলে, গত রাতে তুই কি করেছিস? রাতে অ্যাপে মেহেকের নামে অভিশাপ দেওয়ার কথা মনে পড়তেই তানিয়া ঘাবড়ে জিজ্ঞেস করে, কি করেছি? মা আহ্লাদে সুরে বলে, জন্মদিনের কেক একা কেটে একাই খেয়ে নিয়েছিস। রাত 12টায় কেক কাটা কি এতই গুরুত্বপূর্ণ যে মায়ের জন্য একটু অপেক্ষাও করা গেল না? তানিয়া বিরক্ত হয়ে উঠে গেলে মা বলে, এই নে তোর গিফট। তানিয়া মেলাগুলো খুশি হয়ে বলে, আমি তো মজা করে বলেছিলাম নতুন মোবাইল কিনতে, তুমি সত্যি এনেছো? কিন্তু খুলে দেখে তাতে ফিটনেস বেল্ট। মা বলে, এবার পরীক্ষায় ফার্স্ট বা সেকেন্ড হোক, তারপর নতুন ফোন কিনে দিব। তানিয়ার তো মেজাজই খারাপ হয়ে যায়। মা চলে গেলে তানিয়া ফোন থেকে নক নক অ্যাপটা রিমুভ করে ওয়াশরুমে যেতে গেলেই ফোনে মেসেজের নোটিফিকেশন শুনে কৌতূহলী হয়ে দেখতে আসে। মেসেজটা মেহেক দিয়েছে দেখে তানিয়া অবাক হয়ে যায়। মেসেজে লেখা, আড্ডায় আসো, তোমার সাথে কথা আছে। তানিয়ার সাথে সাথেই তার 3 বন্ধুকে জানায়। তানিয়া সাইকেলে করে আড্ডায় যাচ্ছে আর বাকিরা গাড়িতে করে যাচ্ছে। সিমি বলে, আমরা না আসা পর্যন্ত ওর কাছে যাবি না, মেয়েটা একদম সুবিধার না, আমরা 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তানিয়া পার্কে পৌঁছাতে দেখে মেহেক বসে আছে। তানিয়া হাঁটতে হাঁটতে বলে, তোমার আর রোহানের বিষয়ে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, আমি ভেবেছিলাম তোমাদের ব্রেকআপ হয়েছে। সত্যটা জানতে এসব বলতে বলতে মেহেকের দিকে তাকাতেই হতভম্ব হয়ে যায়। দূর থেকে নক নক কিলার তানিয়ার উপর নজর রাখছে। মেহেকের গলায় কাটা চিহ্ন আর মেহেককে চোখ বোঝা অবস্থায় দেখে সন্দেহ হলে তানিয়া মেহেককে এক ধাক্কা দেয়। সাথে সাথেই মেহেকের লাশ পড়ে যায়। ভয়ে তানিয়া
তানিয়ার দম বন্ধ হওয়ার উপক্রম হয়। তানিয়া ভয়ে ভয়ে তার ফোন তুলে ফ্রেন্ডদেরকে কল দিতেই যাবে, তখনই ভিকি দৌড়ে এসে বলে, তানিয়া তুই এটা কি করলি? তানিয়া ভয়ে ভয়ে বলে, আমি কিছুই করিনি, এসেই দেখেছি মেহেক এভাবে পড়ে আছে। সিমি বলে, আগে চেক করে দেখি ও বেঁচে আছে কিনা। বলেই ধরতে গেলে রিচা চিৎকার করে বলে, খবরদার, ওকে কেউ ধরবে না। তখনই পুলিশের সাইরেন শোনা গেলে তানিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলে, পুলিশকে কে কল দিল? আর কিছু ভাবার আগে সবাই কোনো রকমে দৌড়ে পাশের ভাঙা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তখনই কবিতা তার টিম নিয়ে সেখানে এসে আশপাশটা ভালো করে দেখতে থাকে। মেহেককে চেক করে দেখে এই 4 জন ভয়ে ভয়ে উকি দিচ্ছে। কবিতা সেদিকে তাকানোর আগেই তারা সরে যায়। কবিতা তার জুনিয়র অলোকের সাথে কথা বলায় ব্যস্ত দেখে সবাই সুযোগ বুঝে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে একটা ক্যাফেতে আসে। নক নক কিলার তাদের পিছু করতে করতে সেই ক্যাফেতেও পৌঁছে যায়। 4 জনই প্রচুর ঘাবড়ে আছে। তানিয়া ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বাসায় ফেরার পর আমার মেহেকের উপরে প্রচুর রাগ হচ্ছিল, তাই র্যান্ডমের দেওয়া নক নক অ্যাপের লিঙ্কে ক্লিক করে অ্যাপ নামাই। তারপর প্রচুর রেগে মেহেককে মেরে ফেলার উইশ করি। তাহলে কি আমার হয়ে কেউ মেহেককে খুন করেছে? এদিকে কবিতার ক্রাইম সিনে খুঁজতে খুঁজতে হঠাৎ সিঁড়ির উপরে পিছলে পড়লে লক্ষ্য করে পাতার মধ্যে তানিয়ার সেই ফিটনেস ব্যান্ড। অজানা আতঙ্কে কবিতা আর কিছুই ভাবতে পারে না। ক্যাফেতে রিচা বলে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, এই দেখ আমি তো এই অ্যাপে এখানের অর্ধেক স্টাফের নাম দিয়েছি, কেউ কি আজ পর্যন্ত মারা গেছে? এই অ্যাপে কারো নাম দিলে অ্যাপ তোকে একটা ডেয়ার দিবে, ব্যাস, অনেকটা গেমের মতো। ভিকি গুগলে একটা নিউজ পড়ে বলে, এক ছেলে একবার তাদের কলেজের পরীক্ষা বন্ধ করার জন্য অ্যাপে উইশ করে যে কলেজের কেউ যেন মারা যায় আর পরীক্ষা বন্ধ হয়ে যায়। অ্যাপ এর বদলে তাকে পুরো কলেজে জামা ছাড়া ঘুরতে বলেছিল, সেটাও তেমনই করে আর পরের দিনই সে মারা যায়। রিচা বলে, আরে বলদ, পুরো তো পর পরীক্ষা বন্ধ করার জন্য সেটা মরা নাটক করেছিল, আসলে সে তো পার্টি করছিল, পরে তাকে সাসপেন্ড করা হয়েছে। এসব আসলে ওই মেহেকের প্রাং। আন্টি এসে গেছে না, দেখবি মেহেককে এমন ঝাড়ি দেবে যে তার সব নাটক দূর হয়ে যাবে। র্যান্ডম আচমকা এসে বলে, তোমাদের কি সত্যিই মনে হয় এটা কোনো প্রাং? সবার তো ভয়ে পিড়ে চমকে যায়। ভিকি রেগে জিজ্ঞেস করে, তুই কবে থেকে আমাদের কথা লুকিয়ে শুনছিস? র্যান্ডম বলে, সে তো বছরের বেশি হতে চললো, এসব আগে বাদ দাও। তার মানে কি গতকাল লাইভে মেহেকের উপর যে অ্যাটাক হচ্ছিল সেটাও প্রাং ছিল? এই জন্যই তো আজ কলেজের পুরোনো পার্কিং লটে সেখানে গিয়েও আমি কোনো রক্ত পাইনি। ভিকি বলে, কই সেই লাইভ দেখাতো। র্যান্ডম বলে, আরে লাইভ তো পোস্ট করেনি, ওয়েট, গতকাল তো মেহেকের সাথে তানিয়ার ঝগড়া হয়েছিল, তাহলে কি তানিয়াই মেহেককে? আর কিছু বলার আগেই সবাই উল্টা র্যান্ডমকে বলে, আরে তুই তো সারাদিন মেহেককে স্টক করে বেড়াস, না হলে এত কিছু জানলি কিভাবে? তুই যা, ভাগ এখান থেকে। র্যান্ডম রেগে বলে, এর সত্যি তো আমি বের করেই ছাড়বো, বলেই চলে যায়। তানিয়া তখনও ভয়ে কাঁপছে। আচমকাই তার ফোন ভাইব্রেট করতে শুরু করলে তানিয়া ফোন বের করে দেখে তাকে সেই নক নক কিলার কল দিয়েছে। রিচা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই না বলেছিলি তুই অ্যাপ রিমুভ করে দিয়েছিস, তাহলে কল আসছে কিভাবে? তানিয়া বেচারি কিছুই বুঝতে পারছে না। রিচা বলে, বাইরে চল। বাইরে এসে কল রিসিভ করে লাউড স্পিকারে দিতেই নক নক কিলার ভয়ানক রোবোটিক কণ্ঠে বলে, নক নক, তানিয়া, কে মারা গেছে? মেহেক রায়। তুমি যা চেয়েছো তা পেয়ে গেছো, এবার তো আমার পাওয়ার পালা, আর আমি যা বলবো তুমি তাই করবে। তানিয়া কাপা কাপা গলা জিজ্ঞেস করে, কে তুমি? আমার সাথে প্রাঙ্ক করছো তাই না? নক নক কিলার বলে, প্রাঙ্কে কেউ মারা যায় নাকি? আমি যা বলবো তোমাকে তা করতে হবে, না হলে। কথা শেষ করার আগে রিচা রেগে গালি দিলে নক নক কিলার শয়তানের মতো হেসে বলে, ও পুরো গ্যাং সাথেই আছো? সবকটাকে এক এক করে মারতে কি যে মজা লাগবে না? বলেই শয়তানের মতো হাসতে থাকলে রিচা রেগে কল কেটে দেয়। সাথে সাথেই নক নক কিলার একটা ভিডিও পাঠায়। ভিডিওতে গতকাল রাতে তানিয়া যে মেহেকের মৃত্যুর উইশ করেছিল সেই ফুটেজ দেখে সবাই হতবাক হয়ে যায়। সাথে সাথেই নক নক কিলার কল দিয়ে বলে, আমার কথা না মানলে এই ভিডিও উইলিয়ামগঞ্জের সবার ফোনে পাঠিয়ে দিব। সাথে সাথেই আজকের সকালের পার্কের ভিডিও আসে, যেখানে মেহেকের লাশের পাশে তানিয়া আর বাকি সবাই আছে। কিলার বলে, যদি চাও আমি এই ছবি তোমার মায়ের কাছে না পাঠাই, তাহলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। তানিয়া কি যে করবে বুঝতে পারে না। তখনই মায়ের কল আসলে তানিয়া ভয়ে কাঁপতে থাকে। রিচা জোর করে কল রিসিভ করতেই তানিয়া কাপা কাপা গলায় বলে, বলো মা। কবিতা বলে, তুমি এখন কোথায়? মেহেক রায় তোমার ব্যাচমেট না, তার সাথে কি তোমার গতকাল দেখা হয়েছিল? তানিয়া বলে, গতকাল তো পার্টি হয়েছিল, সেখানে সবাই ছিল। কবিতা বলে, আসলে মেহেকের উপরে গতকাল অ্যাটাক হয়েছিল, অবস্থা বেশি ভালো না, এখন হাসপাতালে ভর্তি। গতকাল কি মেহেকের সাথে কারো ঝগড়া হয়েছিল? তানিয়া কাপা কাপা গলায় বলে, পার্টিতে এত লোক ছিল আমিও তো লক্ষ্য করিনি। মেহেক সুস্থ হয়ে যাবে তো? কবিতা বলে, দেখি ডক্টর কি বলে। মা কল কাটতেই তানিয়া সবাইকে বলে, তার মানে এসব কোনো প্রাঙ্ক না, আমার জন্য এসব কি হয়ে গেল? হাসপাতালের ডক্টর কবিতাকে বলে, অবস্থা বেশ নাজুক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তখনই অলোক এসে বলে, মেহেকের ফোন তো পাওয়া যায়নি। কবিতা মেহেকের ছবি দেখিয়ে বলে, এটা হলো ওর ফোনের কাভার। অলোক বলে, মেয়েটাকে ওখানে পাওয়া যাবে এমন মেসেজ আপনাকে কি কিলার দিয়েছে? কবিতা
বলে এখনো মেয়েটা মরেনি, সুস্থ হয়ে যাবে। কোনো আননোন নাম্বার থেকে মেসেজ দিয়েছিল। আমাদের আইটি ওই ছেলেটাকে বললে সেই লোকেশন ট্রেস করে দিবে। অলোক বলে সে তো ছুটিতে। কবিতা রেগে বলে নতুন কাউকে আনো, আর হ্যাঁ যেভাবেই হোক মেহেকের ফোন খুঁজে বের করো। অলোক চলে যেতেই কবিতার ফোনে আননোন নম্বর থেকে মেসেজ আসলে মেসেজ ওপেন করতে দেখে মেহেকের উপরে অ্যাটাকের ভিডিও। মেহেক ভয়ে পড়ে যাওয়ায় ক্যামেরায় আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেহেকের চিৎকার শোনা যাচ্ছে। কবিতা ভালো করে শুনলেই বুঝতে পারে মেহেক রোরোর নাম বলছে। এদিকে নক নক কিলারের কথা মতো তানিয়া তার বন্ধুদের সাথে এক জায়গায় আসে। তানিয়া মনে মনে বলে সেই রাতে যদি আমি জানতাম এসব আমার জীবনে নতুন এক ঝড় আনবে তাহলে আমি মাকে সব বলে দিতাম, কিন্তু আফসোস তখন আমি জানতাম না কে আমার প্রকৃত বন্ধু আর কে আমাকে ধোকা দিবে। দেখা যায় একটা সাদা লেডিস পার্সে মেহেকের ফোন পড়ে আছে। তানিয়া ভয়ে ভয়ে একটা বাসার দিকে এগোতে থাকে। আসলে কিলার তানিয়াকে একটা অ্যাড্রেস দিয়ে বলেছে তুমি এই বাসায় গিয়ে বাসার সব হার্ড ড্রাইভ নিয়ে আসবে। যদি কাজটা করতে পারো তাহলে তুমি মুক্ত, আর যদি না পারো তাহলে আমি তোমাদের যে কি অবস্থা করব তা কোনোদিনও কল্পনা করতে পারবে না বলেই শয়তানের মতো হাসতে থাকে। দেখা যায় তানিয়া গীতা মুখার্জি নামে কারোর বাসার গেটের সামনে এসেছে। কবিতা তানিয়ার ইনস্টা প্রোফাইলে রোরো নামটা খুঁজতে গিয়ে দেখে রোহানের জন্মদিনের একটা ছবিতে তানিয়া আর রোহানের পেছনে রোরো লেখা। তার মানে কি রোহানই সেই খুনি? এদিকে তানিয়া ধীরে ধীরে সেই বাসার ভিতরে ঢোকে। তার ঠিক পেছনে কালো হুডি পরা কেউ তানিয়ার পিছু করতে থাকে। দেখা যায় এ আর কেউ নয় বরং রোহান। রোহানের চোখে মুখে রাগ, ঘৃণা আর প্রতিশোধের ছাপ স্পষ্ট। তাহলে কি রোহানই সেই নক নক কিলার? তানিয়া ভয়ে ভয়ে গেট দিয়ে ঢুকে রান্নাঘরে জানালা ঠেলে বাসার মধ্যে যায়। গাড়িতে রিচা ভিকিকে জিজ্ঞেস করে তুই শিওর তো বাসায় কেউ নেই? ভিকি বলে হ্যাঁ, বাসার আন্টি ফেসবুকে পোস্ট করেছে যে সে তার মেয়ের সাথে দেখা করতে ব্যাঙ্গালোরে গিয়েছে। সিমি হঠাৎ কিছু একটা দেখে ভয়ের সামনের দিকে তাকাতেই দেখে কালো হুডি পরা একজন বাসার সামনে থেকে ঘুরছে। রোহান বাসার গেট দিয়ে ঢুকতেই রিচা জলদি তানিয়াকে কল দেয়। ফোন জোরে বেজে উঠতেই তানিয়া ভয়ে কল কেটে দেয়। বাসার ভিতরে তানিয়া হার্ড ড্রাইভ নিয়ে রুম থেকে বের হতেই এক মেয়ের উপরে ফ্ল্যাশ লাইট পড়তেই তানিয়া আর মেয়েটা দুইজনে চিৎকার করে ওঠে। এদের চিৎকার শুনে রোহান বাসার ভেতরে ঢুকতে গিয়েও থেমে যায়। মেয়েটা তানিয়াকে থামাতে গেলেই তানিয়া সেই হার্ড ড্রাইভের ব্যাগ দিয়ে মেয়েটাকে মেরে দৌড়ে পালায়। গেটের বাইরে রিচাদের গাড়ি দেখে রোহানও পালিয়ে যায়। তানিয়া কোনো মতে গাড়িতে উঠে পালিয়ে আসে। নদীর পাড়ে গাড়ি থামাতেই রিচা ভয়ে ভয়ে বলে আমি ওই মেয়েকে মেরে ফেলেছি। সিমি বলে ওই কালো হুডি পরা ছেলেটা কে ছিল? এ আবার কোনো সাইকোপ্যাথ না তো? রিচা বলে তানিয়ার লাভ লাইফ তো ঠিকমতো চলেই না, ওর পিছনে আবার কে পড়বে? এই নিয়ে এবার রিচা আর তানিয়ার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। তানিয়া রেগে একদিকে হাঁটা দেয় আর রিচা গাড়ি নিয়ে চলে যায়। তানিয়া দেখে তার মা কল দিচ্ছে, সে কলটা রিসিভ করে না। তবে ফোন খুলতে দেখে নক নক অ্যাপ একা একাই ইনস্টল হয়ে গেছে। বেশ অবাক হলেও অ্যাপটা আনইনস্টল করে পাশের এক ক্যাফের ওয়াশরুমে আসে, কিন্তু সেখানে আগে থেকেই একজন ছিল। ছেলেটার পিঠে কাটা দাগ দেখে তানিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ ছেলেটা তাকাতেই আর কিছু না বলেই তানিয়া বের হয়ে যায়। তানিয়া চুপচাপ বসতেই ছেলেটা এসে বলে আমি আদি, তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, একটা কফি আনবো? তানিয়া হ্যাঁ বলতেই আদি চলে যায়। তানিয়া অবাক হয়ে আদিকে দেখতে থাকে। এই ছেলেটার আচার আচরণ কেমন জানি অদ্ভুত ধরনের। তখনই তার রাগ ভাঙাতে পুরো গ্যাং এসে হাজির হয়। রিচাকে দেখেই তানিয়া জড়িয়ে বলে সরি। রিচা বলে অনেক হয়েছে, এবার চল আন্টিকে গিয়ে সব বলবো। তখনই আদি কফি নিয়ে আসলে সবাই বেশ অবাক হয়ে তার দিকে তাকায়। সবাই কবিতার সাথে দেখা করতে থানায় আসলে কবিতা রেগে মেহেকের ভিডিও দেখিয়ে বলে মেহেক ভিডিওতে রোরোর নাম বলছে, আর তোমরা তো রোহানকেই রোরো বলে ডাকো তাই না? এখন বলো রোহান কোথায়? তাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। তার বাবা মা শহরের বাইরে গেছে, তারাও এ বিষয়ে কিছুই জানে না। তানিয়া বলে রোহানের বাবা আর মা না জানলে আমরা কিভাবে জানবো? কবিতা রেগে বলে তাহলে গত রাতে তোমার সাথে মেহেকের যে ঝগড়া হয়েছিল তার বিষয়ে কি বলবে? রিচা বলে ওটা তো নর্মাল ব্যাপার, তেমন কিছুই না। কবিতা বলে ঠিক আছে এখন যাও, আর রোহান যোগাযোগ করলে আমাকে বলবে। সবাই বের হয়ে গেলে কবিতা তানিয়ার সেই ফিডব্যাক নিয়ে ভাবে যে নিশ্চয়ই তানিয়া তার থেকে কিছু একটা লুকাচ্ছে। তানিয়া বলে আমার মনে হয় রোহান কিছুই করেনি। ভিকি বলে তবে অ্যাটাকের রাতে রোহান নিশ্চয়ই ওখানে ছিল, না হলে মেহেক রোরো কেন বলবে? তানিয়া বলে আমি জানি রোহান এখন কোথায় আছে। সবাই সেখানে আসতেই দেখে রোহান সেখানেই বসা। রোহানের হাতে কাটা দাগ দেখে তানিয়া জিজ্ঞেস করে তোমার হাত কাটলো কিভাবে? রোহান ঘাবড়ে বলে আমি আসলে পড়ে গিয়েছিলাম, কিন্তু তোমরা এখানে কেন? তানিয়া বলে আমি জানি তোমার মন খারাপ হলে এখানে আসো, আর কল দিয়েছি ধরনি তাই এসেছি। রোহান বলে আসলে আমার ফোনটাও কোথাও পড়ে গেছে, মেহেকের সাথে যা হয়েছে সেটা আসলে ঠিক হয়নি। তানিয়া অবাক হয়ে বলে সব তাহলে তোমার জন্যই হয়েছে? রোহান বলে আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আগে বুঝিনি, আর মেহেককে আমি সব বুঝিয়ে দিব। তানিয়া অবাক হয়ে তাকিয়ে বলে আমি একটা সাইকো আর খুনিকে কখনোই পছন্দ করতে পারবো না। রিচা বলে মেহেকের উপর অ্যাটাক করে এখন এসে ভালো সাজছো? রোহান তো আকাশ থেকে পড়ে। রোহান বলে আমি এসব কিছুই জানি না, কি হয়েছে
হয়েছে মেহেকের? রোহান সত্যি বলছে না মিথ্যা তা বুঝে ওঠার আগেই কবিতা তার টিম নিয়ে সেখানে চলে আসে। আসলে কবিতা তানিয়াকে ফলো করে এখানে এসেছে। রোহান ভাবে তানিয়া তাকে ধরিয়ে দিয়েছে। রোহানকে নিয়ে গেলে তানিয়া রেগে মাকে বলে এসব কি? মা রেগে বলে ওই রোহান একটা মেয়েকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, তুই তাকেই সাপোর্ট করছিস, তোর তো লজ্জা হওয়া উচিত বলেই চলে যায়। মায়ের উপর রাগ করে তানিয়া পাগলের মতো দৌড়াতে শুরু করে। তানিয়া বুঝতেই পারে না সে কাকে বিশ্বাস করবে, আর এই নক নক কিলারই বা তার থেকে কি চায়। হঠাৎ নক নক অ্যাপে মেসেজ আসলে তানিয়া অবাক হয়ে ভাবে এই অ্যাপ আবার কিভাবে তার ফোনে আসলো। তখনই নক নক কিলার কল দিয়ে বলে তোমাকে আমি হার্ড ডিস্ক নিয়ে জায়গা মতো রাখতে বলেছিলাম, কিন্তু তুমি কাজ অর্ধেক রেখেই চলে গেছো। তানিয়ার মনে পড়ে সে ওই ব্যাগ রিচার গাড়িতেই রেখেছে। তানিয়া এবার রেগে বলে তোমার কথা আমি শুনবো না, তোমার যা খুশি করতে পারো। কিলার শয়তানের মতো হাসতে হাসতে বলে এবার তাহলে মরবে তানিয়ার মা কবিতা। বলেই শয়তানের মতো হাসতে থাকলে তানিয়া বলে তোর যা খুশি তুই কর। রোহানকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে নিজেকে অনেক চালাক মনে হচ্ছে? রোহানকে তো আমি নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে নিব। বলেই কল কেটে জলদি মাকে কল দেয়, কিন্তু মা কল কেটে দেয়। তখনই নক নক কিলার কবিতার লাইভ ফুটেজ দেখায় যে সে গাড়িতে করে কোথাও যাচ্ছে। তানিয়া রাস্তা চিনে জলদি শর্টকাট দিয়ে দৌড়ে সেই রাস্তায় আসতে দেখে মায়ের গাড়ি ব্রেক ফেল হয়ে সামনের গাছের সাথে জোরে বাড়ি খেয়েছে। তানিয়া কান্না করতে করতে দৌড়ে গাড়ির কাছে আসে দেখে মায়ের মাথা থেকে রক্ত পড়ছে। মাকে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে তানিয়া চিৎকার করে কান্না করতে থাকে। তাহলে কি নক নক কিলার এবার কবিতাকেও মেরে ফেললো? ডক্টর মায়ের মাথায় ব্যান্ডেজ করে দিয়ে চলে যেতেই তানিয়া মাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? মা বলে আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না, আমার গাড়িতে এমনি সমস্যা ছিল, আর মেহেকের উপর কি অ্যাটাক করেছে তাকে তো আমি খুঁজে বের করবই, এই শহরে আবার শান্তি ফিরে আসবে। তানিয়া জলদি রুমে এসে রিচাকে কল দেয়। এদিকে রিচা এক নিস্তব্ধ রাস্তায় গাড়িতে বসে কার জন্য যেন অপেক্ষা করছে। তখনই তানিয়া কল দিলে রিচা ভয়ে কল কেটে দেয়। তানিয়া আবারও কল দিলে রিচা রেগে কল রিসিভ করে বলে তোর সমস্যা কি রে? তানিয়া বলে আসলে মা। কথা শেষ করার আগেই রিচা বলে শোন, যা কথা আছে কাল বলবি, এসব শোনার সময় আমার নেই। বলেই তানিয়ার মুখের উপরই কল কেটে দেয়। তানিয়া প্রচুর রেগে ফোন ছুঁড়ে মারে। হঠাৎ রিচার গাড়ি জানালায় একটা ছেলে নক করতেই রিচা ভয়ে কেঁপে ওঠে। রিচা বেশ ঘাবড়ে জিজ্ঞেস করে কাজ হয়ে গেছে? ছেলেটা হ্যাঁ বলে চলে যায়। এদিকে সেই নক নক কিলার তানিয়াকে বলে আজ ভাগ্য ভালো ছিল তাই তোমার মা বেঁচে গেছে, কাল আমি ব্যাগ না পেলে তোমার মায়ের লাশ ব্যাগে পাবে। এদিকে রিচা যেন কিসের তীব্র অপরাধ বোধে গাড়িতে বসে কান্না করতে থাকে। তাহলে কি এসবের পিছনে রিচা আছে? পরের দিন সকাল হতেই মিডিয়া কবিতার সাথে কথা বলতে আসে। তানিয়া লুকিয়ে থানার মধ্যে ঢুকে রোহানের সাথে দেখা করতে সেলের বাইরে যায়, কিন্তু তানিয়াকে দেখে রোহান রেগে বলে আমি তোমাকে আর বিশ্বাস করি না। তানিয়া বলে মা আমাকে ফলো করছে আমি জানতাম না, তুমি কোনো বোকামি করবে না প্লিজ, আমি যেভাবেই হোক তোমাকে এখান থেকে বের করব, আর এটাও প্রমাণ করব যে তুমি নির্দোষ। তখনই মা চলে আসলে তানিয়া রাগ দেখিয়ে বের হয়ে যায়। তানিয়া আদির ক্যাফেতে এসে বসতেই নক নক কিলার ভয়েস মেসেজে বলে বিকাল 4টার সময় ব্যাগ ড্রপ করতে হবে, যদি ভুলেও কোনো ভুল করো তাহলে কি হবে ভালো করেই জানো। তানিয়া মন মরা হয়ে বসে থাকে। সিমি, ভিকি আর রিচা এসে বলে গত রাতের জন্য আমরা আসলেই সরি। রিচাও সরি বললে তানিয়া বলে মা ঠিক আছে, চিন্তার কিছু নেই, তবে এই নক নক কিলার যা বলবে আমাদের তাই করতে হবে, না হলে ও পারে না এমন কিছুই নেই। আদি আচমকা গম্ভীর ভাবে এসে বলে কিছু অর্ডার দিবেন? ভিকি রেগে বলে আরে পরে আই ভাই। আদি যেতেই ভিকি বলে একবার ভেবে দেখেছিস এই অদ্ভুত স্বভাবের ছেলেটা এই শহরে আসার পর থেকেই নক নক কিলারের কাহিনী শুরু হয়েছে। কেউ তার কথাকে সিরিয়াসলি না নিলে ভিকি বলে এই ছেলেকে সোশ্যাল মিডিয়ায় সার্চ করেছি, কোথাও তার টিকিটাও পাইনি, এই যুগে এসে এটা কিভাবে সম্ভব? তানিয়া বলে কিছু মানুষ থাকে যারা নিজেদের লাইফ প্রাইভেট রাখে, আর তুই এসব বলছিস কারণ আমরা সবাই ওর প্রশংসা করছি তাই তোর জ্বলছে তাই না? তিনি বলে ওসব বাদ দাও, আমরা 4টা পর্যন্ত কি করব সেটা বলো। তানিয়া বলে আমার কাছে একটা আইডিয়া আছে। রিচা বলে আমাদের তো জানতেই হবে কে এই নক নক কিলার যার তানিয়াকে নিয়ে এত সমস্যা। তানিয়া বলে এটাও ভাববার বিষয় যে মেহেককে কে এত অপছন্দ করে যে আমি একবার বলতেই তাকে মারার জন্য অ্যাটাক করলো। পেছন থেকে আদি তাদের দিকে কেমন ভাবে যেন তাকায়, আর মেহেকের পাশে কোকড়া চুলের অচেনা এক মেয়েকে দেখা যায়। না জানি এই মেয়ের রহস্য কি। থানায় অলোক কবিতাকে বলে মেহেকের ভিডিও তো আপনার নম্বরে কোনো নম্বর থেকে পাঠানো হয়নি, তাহলে পাঠালো কিভাবে? কবিতা বলে VoIP দিয়ে, যেটা নেট ব্যবহার করেই করা যায়, এর জন্য কোনো নম্বর লাগে না। তবে যেভাবেই হোক আমাদের মেহেকের ফোন খুঁজতে হবে, কারণ যার কাছে মেহেকের ফোন আছে হয়তো সে নিজেই অ্যাটাক করেছে, নয়তো কে মেহেকের উপর অ্যাটাক করেছে তা জানে। কালো পোশাকে ঢাকা নক নক কিলারকে দেখা যায় যে পুরো শহরের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে বসে আছে। বিকালে তানিয়া পার্কে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে বোঝার চেষ্টা করে এই সাইকো তাদের থেকে কি চায়। আচমকা পিছন থেকে কারো পায়ের শব্দ আসতেই তানিয়া সতর্ক হয়ে তাড়াতাড়ি একটা বাস নিয়ে দাঁড়ালে আচমকাই আদির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আদি রেগে বলে সাইকো নাকি? তানিয়া বলে সাইকো তো তুমি, আমার পিছু কেন করছো? বাবা মাকে
তোমাকে তো শেখায়নি নাকি? আদি প্রচুর রেগে তানিয়াকে শক্ত করে ধরে বলে, রাস্তাটা শুধু তোমার জন্যই করা হয়নি, আর খবরদার আমার বাবা আর মাকে নিয়ে কোনো কথা বলবে না বলেই রেগে চলে যায়। তখনই রিচা কল দিয়ে বলে, সব রেডি, আমি তোকে নিতে আসছি। সিমি আর ভিকি তখন বনের মধ্যে দাঁড়িয়ে নজর রাখছে। রিচা গাড়ি থামাতেই তানিয়া ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে একটা লেকের পারে ব্যাগটা রেখে দেয়। বাকিরা নজর রাখে যে কে ব্যাগ নিতে আসছে। তানিয়া ব্যাগ রেখে এক দৌড়ে রিচার গাড়িতে বসলে রিচা জলদি সেখান থেকে বের হয়ে যায়। এরপর গাড়ি দূরে পার্ক করে সিমি আর ভিকির কাছে আসে। তখনই সে রাস্তা দিয়ে কালো হুডি পরা একজনকে যেতে দেখে। সবাই দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে। ভিকি লোকটার হুডি সরাতেই চমকে যায়, কারণ লোকটা হুডির ভেতরে ফরেস্ট অফিসারের ড্রেস পরা। লোকটা রেগে বলে, আমি তোমাদের নামে কমপ্লেন করব, তোমাদের সাহস হয় কিভাবে? তানিয়ার হঠাৎ ব্যাগের কথা মনে পড়তেই ছুটে ব্যাগের কাছে আসে। নক নক কিলার ততক্ষণে ব্যাগের কাছে পৌঁছে গেছে। তানিয়া সেই জায়গায় এসে আশেপাশে কাউকে না দেখে পেছনে তাকাতেই দেখে নক নক কিলার ভয়ানক সেই মুখোশ পরে কাস্তে হাতে দাঁড়িয়ে আছে। ভয়ে তানিয়া পেছনে যেতে থাকে আর সেই কিলার এগোতে থাকে। সাথে সাথেই তানিয়ার পা পিছলে লেকের মধ্যে পড়ে যায়। তানিয়া উপরে ওঠার জন্য হাত পা ছুটতে থাকলে ঘাসের মধ্যে তার পা আটকে যায়। অনেক চেষ্টা করেও তানিয়া উপরে উঠতে পারে না। বেশ কিছুক্ষণ এভাবেই হাত পা ছুটতে ছুটতে তানিয়া নিস্তেজ হয়ে পানির নিচের দিকে নেমে যায়। তানিয়া পানির মাঝে ডুবে যাচ্ছে। তানিয়া যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছে, তখনই আদি কাস্তে মুখে তানিয়াকে কোলে করে পানি থেকে ওঠে। মানে তানিয়ার পা যেই ঘাসে আটকে ছিল সেটা আদি কাস্তে দিয়ে কেটে তানিয়াকে বাঁচিয়েছে। তানিয়ার হুঁশ ফিরছে না দেখে সিপিআর দিয়ে পানি বের করতে গেলেই ভিকি এসে বলে, তুমি এখনই সরো, আমি জানতাম এইসব তুমিই করছো। সিমি আর রিচাও আদিকে মারার জন্য ভারী পাথর তুলে নেয়। আদি বলে, ঠিক আছে, তোমরাই ওকে বাঁচাও। কেউ কি জানো কিভাবে সিপিআর দিতে হয়? রিচা ভিকিকে বলে, ওর যা করার করতে দে, আমরা থাকতে ও তানিয়ার কোনো ক্ষতি করতে পারবে না। আদি তানিয়াকে সিপিআর দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তানিয়ার জ্ঞান ফিরে আসে। রিচা তানিয়াকে জিজ্ঞেস করে, তুমি লেকে কিভাবে পড়ে গেলে? তানিয়া বলে, আমি নক নক কিলারকে দেখে পালাতে শুরু করি, হঠাৎই পা পিছলে নিচে পড়ে যাই। তবে কিলার মাস্ক পরা ছিল আর তার হাতে একটা অদ্ভুত কাস্তে ছিল। আদি তার হাতের কাস্তে দেখিয়ে জিজ্ঞেস করে, এমন ছিল নাকি? তানিয়া বলে, তার মানে কি তুমিই সে? আদি বলে, না, যদি আমি তানিয়াকে মারতামই তাহলে তার লাশ খুঁজেও পেতে না। তানিয়া বলে, আমি জানি না কে আমাকে মারতে চাইছিল, আমাকে পানির ভেতরে টেনে ধরেছিল। আদি বলে, তোমার পা পানির নিচের ঘাসে আটকে গিয়েছিল, এই কাস্তে দিয়েই আমি ঘাসটা কেটেছি। তানিয়া উপরে তাকিয়ে দেখে সেখানে তার সেই কালো ব্যাগটা নেই। এর মানে হলো রোহান নির্দোষ। তানিয়া বলে, এখনই চলো, মায়ের কাছে যেতে হবে। থানায় এসে তানিয়া বলে, রোহান নির্দোষ, কারণ কিছুক্ষণ আগেই আমার উপরে লেক সাইডে অ্যাটাক হয়েছে। ভিকি বলে, আমরা ওই লোকটাকে দেখেছি, কিন্তু সে পালিয়ে গেছে। কবিতা অবাক হয়ে বলে, কিন্তু রোহান তো লকআপে নেই, 2 ঘন্টা আগেই ওর বাবা এসে ওকে ছাড়িয়ে নিয়ে গেছে। অ্যাটাকটা কখন হয়েছিল? ভিকি বলে, ঠিক আধা ঘন্টা আগে। কবিতা বলে, তাহলে সেটা তো রোহানও হতে পারে। তানিয়া বলে, কিন্তু তুমি তো জানো রোহান এটা করতে পারে না। কবিতা উল্টা জিজ্ঞেস করে, তোমার চুল ভেজা কেন? তানিয়া বলে, আসলে আমি পা পিছলে লেকে পড়ে গিয়েছিলাম, ভাগ্য ভালো যে সেখানে আদি ছিল। তখনই আদি আসলে কবিতা বলে, তোমাকে তো আগে কখনো দেখিনি। আদি বলে, আমি এখানকার নতুন স্টুডেন্ট, ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়তে এসেছি, ক্যাফেতে পার্ট টাইম জব করি, দুপুরের পর লেক সাইডে গিয়ে বসি, আমার একা থাকতেই ভালো লাগে। কিন্তু তানিয়ার কারণে আজ আর একা থাকা হলো না। কবিতা রেগে জিজ্ঞেস করে, তুমি এই ছেলের সাথে লেক সাইডে ঘুরছিলে? ভিকি বলে, না আন্টি, তানিয়া আমাদের সাথেই ছিল। তখনই ভেতর থেকে মাথায় ব্যান্ডেজ করা একটা মেয়ে বেরিয়ে আসে। এটা সেই মেয়েটাই যার বাড়িতে তানিয়া হার্ড ডিস্ক চুরি করতে গিয়েছিল। মেয়েটাকে দেখে তানিয়াও অবাক হয়ে যায়। মেয়েটা কবিতাকে বলে, অনেক দেরি হয়ে গেছে, আমি অলোক স্যারকে রিপোর্ট দেখিয়ে দিয়েছি, এখন কি যেতে পারি? কবিতা বলে, আপনি ওই অ্যাটাকারের বিষয়ে কি বলেছিলেন? মেয়েটা বলে, আসলে আমার চশমা ভেঙে গিয়েছিল, চারদিকে অনেক অন্ধকার ছিল, তাই কিছুই দেখিনি। অবস্থা সুবিধা না দেখে সবাই চলে যেতে গেলে কবিতা বলে, রিচা আর সিমি আজ রাতে তানিয়ার সাথেই থাকবে। সবার সাথে আদি চলে যেতে গেলে কবিতা ডেকে বলে, আমি কিন্তু কলেজে তোমার বিষয়ে খোঁজ নিব। তানিয়া রিচাকে বলে, রোহান কি সত্যি মেহেকের উপর অ্যাটাক করতে পারে? রিচা বলে, জানি তুমি ওকে অনেক ভালোবাসো, কিন্তু কারোর মুখে তো আর লেখা থাকে না যে সে কত বড় সাইকো। সিমি বলে, শুধু মেহেকে জানে কে ওকে এত নিষ্ঠুর ভাবে অ্যাটাক করেছে। রোহানকে এত তাড়াতাড়ি নির্দোষ বলো না, আমরা কি আসলেই কাউকে পুরোপুরি চিনতে পারি? রিচা বলে, আর আমরা আদিকে তো একদমই চিনি না, তাই এটা যে কেউই হতে পারে। তানিয়া বলে, আসলে সেদিন আদি আমাকে ফলো করছিল, অবশ্য সে বলেছিল হোস্টেলের দিকে যাচ্ছে। হুট করেই একটা আওয়াজ আসলে সবাই ভয়ে বাসার বাইরে তাকালেই ভিকি আচমকা জানালায় আসতেই সবাই ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে কালো হুডি পরা আদি তানিয়ার বাড়ির বাইরে দাঁড়িয়ে
বাসার দিকে নজর রাখছে। তানিয়া হঠাৎ কিভাবে যেন বলে, আমি রোহানের সাথে দেখা করতে যাচ্ছি। ভিকি তাকে আটকে বলে, তুমি জানো এখন বাইরে থাকাটা কতটা রিস্কি, রাত অনেক হয়ে গেছে, আমিও তোমার সাথে যাব। তানিয়া বলে, তুমি এই দুজনের সাথেই থাকো। বলেই তানিয়া বেরিয়ে যায়। তানিয়া রোহানের বাসার সামনে এসে বারবার রোহানকে কল করতে থাকে। রোহান কল রিসিভ করে বারান্দায় আসতেই তানিয়াকে দেখে রেগে বলে, তোমার এখন কি চাই? তানিয়া বলে, 2 মিনিট বাইরে আসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। রোহান রেগে বাইরে আসলে বলে, তোমাকে কি আবার আন্টি আমার থেকে কথা বের করার জন্য পাঠিয়েছে? আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি মেহেকের উপর অ্যাটাক করিনি। তোমার মা আর তোমার কারণে আমি ওর সাথে দেখা করতে পারছি না। তুমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিলে। সেদিন আমি ভেবেছিলাম হয়তো আমরা বন্ধু নয়, বরং অন্য কিছু হতে পারি, কিন্তু আমি এখন সত্যি অনেক হ্যাপি যে আমি মেহেককে চুজ করেছি। তানিয়া বলে, তুমি সাথে নিজেই বলেছিলে যে তুমি আমাকে পছন্দ করো, আর মেহেক তোমার জীবনের একটা ভুল ছাড়া কিছুই না। তাহলে কে তোমার জীবনের আসল ভুল? রোহান রেগে বলে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তানিয়া বলে, আমি শুধু এটাই দেখতে এসেছিলাম যে তুমি ঠিক আছো কিনা। বলেই রেগে সাইকেল নিয়ে চলে যায়। আজ রাস্তায় তানিয়ার কাছে আবারও সেই কিলারের কল আসে। তানিয়া আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। এরপর কল রিসিভ করতেই কিলার বলে, তুমি আমার কাজ ঠিক মতো করনি, এখন কাউকে না কাউকে তো মরতেই হবে। তানিয়া বলে, এখন আর আমার এসবে সত্যিই কিছু যায় আসে না, আমাকে খুন করেই না হয় এর শুরু করো, আমি তোমার অপেক্ষা করব। বলেই কল কেটে দেয়। বাসায় আসতেই তানিয়া একের পর এক ড্রিঙ্ক শেষ করে। এদিকে কেউ যেন তখনও তানিয়ার উপর নজর রেখেই চলেছে। অপরদিকে আমু রোহানকে মেসেজ পাঠায় যে সে সবসময় রোহানের পাশে আছে। মেসেজ দেখে রোহান বিরক্ত হয়ে বাসার বাগানে হাঁটতে থাকে। ঠিক তখনই আমু সেখানে এসে রোহানকে বলে, আমি আছি তো। তানিয়া তখনও নিজের বাসায় পার্টি করছে। এদিকে মেহেক হাসপাতালে হঠাৎ চিৎকার করে উঠে বলে, প্লিজ আমাকে মেরো না। বলতে বলতেই সে হুট করে লাফিয়ে উঠে বসে। মেহেকের জ্ঞান এসেছে দেখে নার্স দ্রুত ডক্টরকে খবর দেয়। পরের দিন সকালে সবাই সারা রাত পার্টি করে ঘুমাচ্ছে। তানিয়ার ঘুম ভাঙতেই কিলার কল দেয়। তানিয়া ভয়ে ভয়ে কল রিসিভ করতেই কিলার বলে, তোমার কি মনে হয় তুমি এত সহজে আমাকে বোকা বানাতে পারবে? তানিয়া বলে, তুমি তো কালকে ব্যাগ পেয়ে গেছো, আমি লেগ সাইডে রেখে এসেছিলাম। কিলার বলে, তাহলে ব্যাগটা খালি কেন ছিল? বলেই একটা ভিডিও পাঠায় যেখানে দেখা যাচ্ছে ব্যাগের ভেতরে কিছুই নেই। তানিয়া ঘাবড়ে বলে, শোনো, আমি ব্যাগের সাথে হার্ড ড্রাইভটা পাঠিয়েছিলাম, আমি জানি না এসব কিভাবে হলো। কিলার বলে, তাহলে বলো কাকে আগে হারাতে চাও তুমি? তানিয়া বলে, তুমি আমার বন্ধুদের থেকে দূরে থাকো প্লিজ। কিলার বলে, তুমি তোমার বন্ধুদের অনেক বিশ্বাস করো, কিন্তু জানো তো এখানে কেউই তোমার আসল বন্ধু না। তানিয়া বলে, প্লিজ আমার কথা শোনো, আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে দিব। তোমার আমার সাথে কি সমস্যা? কিলার বলে, নিজেই ভেবে দেখো তোমার সাথে আমার কি সমস্যা, তুমি কি করেছো। আর এখন বিষয়টা শুধু ব্যাগ নিয়ে না, তুমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছো। তোমাকে এখন উচিত শিক্ষা দেওয়ার সময় হয়ে গেছে। ভালো করে ভাবো তুমি কি কি ভুল করেছো, কারণ শাস্তি তো তোমাকে পেতেই হবে। তানিয়া কিছু বলতেই যাবে আর আগেই কল কেটে যায়। তানিয়া উপরে এসে রিচাকে জোর করে ঘুম থেকে টেনে তুলে জিজ্ঞেস করে, হার্ড ড্রাইভ গুলো কোথায়? রিচা বলে, আমি জানি না। তানিয়া চিৎকার করে বলে, ওই কিলার আবার আমাকে কল করেছিল, ওই ব্যাগ নাকি ফাঁকা। সত্যি করে বল, তুই ওই হার্ড ড্রাইভ দিয়ে কি করেছিস? সব তোর দোষ। রিচা রেগে বলে, আমার দোষ? এখানে যা হচ্ছে সব তোর কারণে হচ্ছে। ভিকি রেগে বলে, তানিয়াকে দোষ দিয়ে আমরা কি পাবো? রিচা রেগে বলে, তুই সব সময় ওর পক্ষ নিস। ভিকি বলে, তানিয়া আমার বন্ধু আর তুমিও আমার বন্ধু। সিমি বলে, ঝগড়া বন্ধ করে আগে জানার চেষ্টা করো যে কিলার ব্যাগটা নিয়ে মিথ্যা বলছে কিনা। ভিকি বলে, আর যদি মিথ্যা না বলে তাহলে কি কেউ ব্যাগটা চুরি করেছে? রিচা রেগে বলে, আমি হার্ড ড্রাইভটা নিয়ে বিক্রি করে দিয়েছি, এটাই তো? কারণ আমার তো হার্ড ড্রাইভের বড় একটা দোকান আছে, ব্যাগটা গাড়ির পেছনে ছিল, আমি নিয়ে বিক্রি করে দিয়েছি। তানিয়া বলে, আমি এসব জানি না, আমার এখনই ওই ব্যাগটা এনে দাও। রিচা বলে, তোমরা তিনজন তো ওই একই গাড়িতে ছিলে, তাহলে সব দোষ আমার উপরেই কেন আসছে? রিচা বলে, আমি কিছু জানি না, হার্ড ড্রাইভের সাথে আমাকে আমার ব্যাগ এনে দাও। রিচা বলে, এমন কি ছিল ওই হার্ড ড্রাইভে যে এত কাহিনী হচ্ছে? কল তো শুধু তানিয়ার কাছেই আসে, সে একা একাই হার্ড ড্রাইভ চুরি করতে যায়, আমরা তার পিছু পিছু সেখানে যাই, এর মাঝে কেউ ব্যাগ চুরি করে নিয়ে চলে গেলে তুমি কি এসব করেছো? তানিয়া রেগে বলে, আমার মায়ের আঘাত লেগেছিল তাই আমি এসব বুঝতে পারছি, তোমার তো মাই নেই যে তুমি আমার কষ্টটা অনুভব করতে পারবে। এ কথা শুনে রিচা হতবাক হয়ে যায়। তানিয়া তার ভুল বুঝতে পেরে বলে, সরি, আমি আসলে এভাবে বলতে চাইনি। রিচা রেগে বলে, ওই কিলার তোমার বন্ধুদেরকে মারতে চায় তাই না? এর থেকে ভালো আমরা আমাদের এই বন্ধুত্বই শেষ করে দিব। বলেই রিচা ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। সিমিও রিচাকে শান্ত করতে তার পিছু পিছু যায়। তানিয়া বসে কান্না করতে থাকে। ভিকি তানিয়ার পাশে বসতে তানিয়া বলে, আমি এই জন্য কাঁদছি না যে আমার সাথে রিচার ঝগড়া হয়েছে, আমি এই জন্য কান্না করছি যে একটা সাইকো আমাদের পুরো গ্রুপটাকে এত দুর্বল করে দিয়েছে। ভিকি বলে, এমন কিছুই হয়নি, তুমি
আর রিচা তো সবসময় এমন ঝগড়া করতে থাকো আর ভবিষ্যতেও করেই যাবে। সিমির তো মাথায় কাজ করে না, আর আমি তো তোমার সাথেই আছি। তানিয়া হেসে দেয়। তখন এই বাইরে থেকে গাড়ির আওয়াজ শুনে বুঝে যায় মা এসেছে, তাই ভিকি পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। আসলে সেদিন রাতে কেউ একজন ব্যাগ খুলে সেই হার্ড ডিস্ক গুলো বের করে নিয়েছিল, কিন্তু সে কে? বাড়িতে এসে কবিতা তানিয়াকে বলে হাসপাতাল থেকে কল এসেছিল, মেহেক এখন বিপদমুক্ত। তানিয়া বেশ ঘাবড়ে বলে আমার কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। বলেই উঠে চলে যেতে গেলে কবিতা ডেকে সেই ফিটনেস ব্যান্ড দেখায়, যেটা সেদিন মেহেকের সাথে দেখা করতে গিয়ে সে হারিয়ে ফেলেছিল। ফিটনেস ব্যান্ড দেখে তানিয়া ভীষণ ভয় পেয়ে যায়। কবিতা বলে তোমার ফিটনেস ব্যান্ড আমি ক্রাইম স্পটে পেয়েছি, যেখানে মেহেকের উপরে অ্যাটাক হয়েছিল। এই ব্যান্ডটা ওখানে কিভাবে গেল? তানিয়া বলে কলেজের পর আমরা প্রায় ওখানে হ্যাং আউট করতে যাই, হয়তো তখনই কোথাও পড়ে গেছে। কবিতা জিজ্ঞেস করে তুমি কি ওখানে ছিলে যখন মেহেকের উপরে অ্যাটাক হয়েছিল? তানিয়া বলে না। কবিতা বলে আমাকে মিথ্যা বলো না, আমাকে সব সত্যি বলে দাও। আমি তোমার মা, আমি তোমাকে সাহায্য করতে পারবো। এই ফিটনেস ব্যান্ড আমি ক্রাইম স্পটে পেয়েছি, আর গতকাল তুমি লেকে পড়ে গিয়েছিলে। এসব আসলে কি হচ্ছে? তানিয়া বলে ঠিক আছে, আমি সব স্বীকার করে নিচ্ছি, আমি মেহেকের উপর অ্যাটাক করেছি। এরপর ওকে নিয়ে আড্ডার ওখানে যাই আর তোমাকে কল করে আসতে বলি, আর নিজের ফিটনেস ব্যান্ডটাও সেখানেই রেখে আসি। আমাকেও রোহানের মতো অ্যারেস্ট করে নিয়ে যাও। বলেই চলে যেতে গিয়েও আবার ফিরে এসে বলে এই ফিটনেস ব্যান্ড কলেজের সবার কাছেই আছে। বলেই দেয় হাঁটা। তানিয়া ভাবতে থাকে এখন তো বেঁচে গেলাম, কিন্তু জানি না ওই কিলার আবার কি করবে। তানিয়া আর ভিকি কলেজে আসতেই দেখে সবাই MNM পার্টির কথা নিয়ে ব্যস্ত। ভিকি একটা পোস্টার হাতে নিয়ে দেখে আসলে মেহেকের সুস্থ হয়ে ফিরে আসা উপলক্ষে পার্টি দেওয়া হয়েছে। আমু বলে আজ রাতের পার্টিতে কিন্তু সবাইকে আসতে হবে। রিচা সেখানে আসলেই তানিয়া আর রিচা দুইজনই মুখ ফুলিয়ে থাকে। সিমি আর ভিকি তাদেরকে মিল করাতে গেলেই রিচা বলে আমার কোনো ইচ্ছা নাই, আর এমনিতেও আমার গাড়ির লক চেক করেছিলাম, সেটা ভাঙা ছিল। তানিয়া কোনো কথা না বলে পেছনে ঘুরতেই দেখে রোহান কলেজে এসেছে। সে অ্যামোনিয়া মানে আমু আর সোনিয়ার সাথে কথা বলছে দেখে তানিয়া এগিয়ে গিয়ে কথা বলতে গেলেই রোহান তানিয়াকে আসতে দেখে উল্টা দিকে চলে যায়। তানিয়া মন খারাপ করে রিচাকে জড়িয়ে ধরে সরি বলে। ব্যাস দুজনের আবার মিল হয়ে যায়। হঠাৎ তখনই কলেজের সবার ফোনে মেসেজ আসতে থাকে। সবাই মেসেজ ওপেন করতে দেখে সেখানে তানিয়ার ভিডিও। তানিয়ার ভিডিওতে বলছে আমি চাই মেহেক সবার জীবন থেকে সরে যাক, ও যেন মারা যায়। মানে এটা মেহেকের সেই ডেথ উইশের ভিডিওটা। এমন কিছু হবে তানিয়া তো কখনো কল্পনাও করেনি। সবাই ভিডিওটা দেখে হতবাক হয়ে যায়। রোহান তানিয়াকে বলে এসব তুমি করেছো? তাহলে মেহেকের উপরে হামলার জন্য তুমিই দায়ী? তানিয়া বলে না, আমি এসব কিছুই জানি না। রোহান রেগে সেখান থেকে চলে যায়। আমু রেগে বলে আমি জানতাম তুমি মেহেককে মেরে ফেলতে চেয়েছিলে। তানিয়া বলে আমি সত্যি কিছু করিনি। সোনিয়া বলে তাহলে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে কে? নাকি এটা বলবে যে এসব এডিট করে বানানো হয়েছে? তানিয়া বলে না, ভিডিওতে আমি আছি, তবে তখন আমি রাগের মাথায় ছিলাম। আমু বলে তুমি এখান থেকে চলে যাও, আর ভুলেও আজ রাতের পার্টিতে আসবে না। তানিয়া দৌড়ে সেখান থেকে বেরিয়ে ক্যাফেতে আসে। ক্যাফেতেও সবাই ফোনে তানিয়ার ভিডিও দেখছে। হঠাৎ তখনই কিলার কল দিয়ে বলে এখন কেমন লাগছে তোমার? আশা করি ভাবার জন্য সময় পেয়ে গেছো যে তোমার জীবনে কি কি ভুল করেছো আর কার কার সাথে ভুল করেছো। তানিয়া ফোন রেখে হতাশ হয়ে ভাবতে থাকে। আদি অর্ডার নিতে আসলে তানিয়া রেগে চিৎকার করে বলে আমার আর কিচ্ছু চাই না, একটু স্বাভাবিকভাবে জীবন কাটাতে চাই। আদি রেগে বলে ঠিকভাবে কথা বলো। তানিয়া বলে না হলে কি করবে? মেরে ফেলবে? আমার সাথে পাঙ্গা নিতে আসলে এমন ডেথ উইশ করবো যে বাকিটা শেষ করার আগেই আদি তানিয়াকে জড়িয়ে ধরে। আদির এমন ব্যবহারে তানিয়া হক চকিয়ে যায়। সবাই তাদের ভিডিও করতে থাকে। আদির সাথে সাথে তানিয়াকে ছেড়ে দিয়ে বলে সরি, ভুল হয়ে গেছে। তানিয়ার মনে পড়ে এই একই কথা রোহানও সেদিন তাকে পার্টিতে বলেছিল। তানিয়া কিছু না বলেই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে হাসপাতালে মেহেক একটু একটু করে রেসপন্স করতে শুরু করেছে। তানিয়া মাঝরাতে একটা গাড়ির সামনে চলে আসলে আদি তার হাত ধরে টেনে সাইডে নিয়ে রেগে বলে পাগল হয়ে গেছো? মরতে চাও নাকি? তানিয়া রাস্তার সাইডে একটা বেঞ্চে বসে বলে হ্যাঁ, আমি মরতে চাই। আমি জানি না আমার জীবনে কি হচ্ছে, এসবে আমার কোনো দোষ নেই। আদি বলে আগে কান্না করে মন হালকা করো, তারপর শুরু থেকে সব বুঝিয়ে বলো যে সমস্যাটা কি। তানিয়া আদিকে শুরু থেকে সব বললে আদি বলে এটা যেই হোক না কেন সে জানে তোমাকে কিভাবে ভয় দেখাতে হবে। টেকনিক্যালি সে তোমাকেই ভয় পায়। তানিয়া কথাটা হেসে উড়িয়ে দিলে আদি বলে এই কিলার কখনোই তোমার সামনে আসেনি, কখনো তোমার সাথে সরাসরি কথা বলার চেষ্টাও করেনি। কচ্ছপের মতো খোলসে বসে বসে মেসেজ পাঠাচ্ছে। এসব তো বাচ্চারা করে, আর মানুষ রেগে গেলে কি না কি করে ফেলে। তুমি তো কারো ডেথ উইশ করেছিলে। যে এসব করছে সে তোমাকে কন্ট্রোল করতে চাচ্ছে। তানিয়া বলে কিন্তু এসবের কারণে আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। রোহান ওই ভিডিওটা দেখে আমাকে ঘৃণা করতে শুরু করেছে। আজ কলেজে মেহেকের জন্য একটা পার্টি রাখা হয়েছে। সোনিয়া আর আমু বলেছে আমি সেখানে যেতে পারবো না। আদি বলে আমি তোমার জায়গায় থাকলে অবশ্যই যেতাম, কারণ যে এই কাজগুলো করে বেড়াচ্ছে সে আজ রাতে ঠিকই ওই পার্টিতে আসবে। শুধু
শুধুমাত্র এটা দেখতে যে সবার মাঝে সে যেই ভয়টা সৃষ্টি করেছে তার প্রভাব কিভাবে পড়েছে। রাতে পার্টিতে ঠিক সেটাই হয়। হাতে কঙ্কালের মাস্ক নিয়ে একজন পার্টিতে আসে। রোহান পার্টিতে আসতেই সোনিয়া আর আমু বলে, মেহেক আমাদের বোনের মতো। মেহেক যদি সেদিন রোহানের সাথে ঝগড়া করে পার্টি থেকে তাড়াতাড়ি বেরিয়ে না যেত তাহলে এসব কিছুই হতো না। নাম নিব না, কিন্তু সে তো কখনোই আমাদের ভালো দেখতেই পারে না। ঠিক তখনই তানিয়া পার্টিতে এসে বলে, লজ্জা না পেয়ে নামটা বলেই ফেলো। সোনিয়া বলে, প্লিজ ওর দিকে কেউ নজর দিও না, আমরা বরং মেহেকের সুস্থ হয়ে ওঠার জন্য উইশ করতে থাকি। সবাই একে একে মেহেকের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। রোহান মোমবাতি দিয়ে চলে যেতে গিয়েও তানিয়া থেকে কিছুটা দূরে দাঁড়ায়। তখনই ভিকি হুট করে ওয়াশরুমে যায়। সেই কিলার দূর থেকে তানিয়া আর বাকিদের উপরে নজর রাখছে। রিচা রোহানকে বলে, তানিয়ার সাথে কথা বলো। রোহান বলে, এত কিছুর পরও আর কিভাবে সম্ভব? রিচা বলে, তোমরা কি বোকা নাকি? সামান্য সব কারণে কেউ বন্ধুত্ব নষ্ট করে? ঠিক তখনই আদি আসলে তানিয়া তাকে জড়িয়ে ধরতে গিয়েও আবার থেমে যায়। তানিয়া জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আদি বলে, দেখতে আসলাম আজ রাতে কোনো কিলার আসবে কিনা। আদি রোহানের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে কেউ আমি আসায় খুশি হয়নি। বলে অন্যদিকে গেলে সেই কিলার দূরে দাঁড়িয়ে তানিয়াকেই দেখতে থাকে। তানিয়া হঠাৎ কিলারের দিকে চোখ পড়তেই কিলার সেখান থেকে চলে যায়। তানিয়া দৌড়ে সেই কিলারকে ফলো করতে থাকে। ধীরে ধীরে সে একটা নির্জন জায়গায় পৌঁছে যায়। সেখানে আচমকাই তার পিছনে র্যান্ডম এসে দাঁড়ালে তানিয়া ভয়ে আটকে ওঠে। তানিয়া আর র্যান্ডম পার্টিতে ফিরে আসলে র্যান্ডম বলে, আমি জানি কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি ঠিকই তাকে খুঁজে বের করব। যদি আমি সেটা খুঁজে বের করতে পারি তাহলে কি তুমি আমার সাথে ডেটে যাবে? ভিকি বলে, না, যাবে না। তানিয়া রোহানের সাথে ঝগড়া হয়েছে তাই বলে কি সে নতুন বয়ফ্রেন্ড খুঁজবে নাকি? বলেই সবাই র্যান্ডমকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই সেখানে পুলিশের গাড়ি আসে। অলোক এসে বলে, আমি এখানে সন্দীপকে খুঁজছি। ঠিক তখনই র্যান্ডম বলে, আমি তো সন্দীপ। অলোক বলে, মেহেকের অ্যাটেম্প টু মার্ডার কেসের কারণে তোমাকে আমাদের সাথে যেতেই হবে। বলেই সঞ্জীবের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সন্দীপ বলে, কিন্তু আমি তো কিছুই জানি না। পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। আজ সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। তাহলে কি এই সন্দীপই সেই নক নক কিলার? পার্টি থেকে ফেরার সময় তানিয়া বলে, আমি র্যান্ডমের সাথে এমন কি করেছি যে পুলিশ ওকে ধরে নিয়ে গেল? রিচা বলে, এসব প্রেমিকেরা প্রেমে পড়ে আর ফেসে যায় মেয়েরা। তানিয়া বলে, এই অ্যাপের ব্যাপারে আমাকে র্যান্ডমই সবার আগে বলেছিল। আর মেহেকের উপর যে অ্যাটাক হয়েছিল সেটার ইনস্টা লাইভ শুধুমাত্র র্যান্ডমই দেখেছিল। ভিকি বলে, আর ও তো পরের দিন ক্যাফেতে আমাদের সাথে কথাও বলেছিল। তানিয়া বলে, কিছুক্ষণ আগেই আমার মনে হলো আমি নক নক কিলারকে গাছের কাছে দেখেছি, কিন্তু আমি যখন সেখানে গিয়েছিলাম তখন তো কেউই ছিল না। তখনই হুট করে র্যান্ডম চলে আসে। সিমি বলে, কিন্তু তাকে দেখে তো মনে হয় না যে ও এতটা শক্তিশালী যে কাউকে মারতে পারে। তখনই আদি বাইক নিয়ে সেখানে আসে। তানিয়া আদির দিকে গেলে আদি তানিয়াকে তার বাইকে বসতে বললে তানিয়া চুপচাপ বাইকে উঠে বসে। বাইক চালাতে চালাতে আদি বলে, তুমি চাইলে আমাকে ধরে বসতে পারো। তানিয়া বাসা থেকে কিছুটা দূরে বাইক থেকে নেমে গেলেই আদি বলে, কিন্তু তোমার বাসা তো আরো সামনে। তানিয়া বলে, বাসার সাথে সাথে মাও আছে, এর থেকে একটু সামনে যাওয়া মানে ডেঞ্জার জোন। আমাকে ড্রপ করে দেওয়ার জন্য ধন্যবাদ, আমি বাকি পথ হেঁটেই চলে যাব। আদি এগিয়ে গেলে তানিয়া বলে, আমার এখন যাওয়া উচিত। আদি বলে, হ্যাঁ, নয়তো তোমার মা। বাকি কথা শেষ করার আগে কবিতা বলে, না হলে ওর মা কি করবে? কবিতাকে দেখে দুজনই ভয়ে সরে যায়। তানিয়া অবাক হয়ে বলে, মা তুমি এখানে? কবিতা বলে, আমি তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম, শুনলাম তোমাদের গর্জে নাকি কিসের পার্টি চলছে। ভিকি আর রিচা তোমাকে ড্রপ করতে আসেনি? আদি বলে, ওরা তো বাসায় চলে গেছে, আসলে অনেক দেরি হয়ে গেছে তাই ভাবলাম ওকে ড্রপ করে দিই। কবিতা রেগে বলে, তুমি আমার মেয়ে ব্যাপারে যত কম ভাববে ততই তোমার জন্য ভালো, ভুলে যেও না আমি পুলিশ অফিসার। কবিতা বাসায় এসে বলে, আমার কাছে ত্রিপাঠীর কল এসেছিল, আমাকে এখনই থানায় যেতে হবে। তানিয়া বলে, ঠিক আছে, কিন্তু আজ র্যান্ডমকে পুলিশ তুলে নিয়ে গেছে। কবিতার কিছু একটা মনে পড়ে। সে ড্রয়ার থেকে একই রকম দেখতে আর একটা ফিটনেস ঘড়ি বের করে বলে, তুমি ঠিকই বলেছিলে, এরকম ঘড়ি অনেকের কাছেই থাকতে পারে। আমি আজ তোমার ঘর ঝাড়তে গিয়ে বিছানার নিচে এই ব্যান্ডটা পেয়েছি, এটাও নতুন, তাই আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম। বলেই সে তানিয়াকে ব্যান্ডটা দিয়ে দেয়। তানিয়া খুশি হয়ে ভাবে, আমি যে ফিটনেস ব্যান্ডটা পেয়ে গেছি, মাও মেহেকের কিলারকে খুঁজে পেয়েছে, তার মানে বাই বাই নক নক কিলার। এটা ভেবেই সে স্বস্তির নিঃশ্বাস নিয়ে শুয়ে শুয়ে আদির কথা ভাবতে থাকে। পরের দিন সকালেই সবাই কলেজে যেতেই দেখে কলেজকে কেমন যেন অদ্ভুত ভাবে সাজানো হচ্ছে। সোনিয়া বলে, সামনের সপ্তাহে হ্যালোইন, তাই আমরা কলেজ সাজাচ্ছি। তানিয়া বলে, যেদিন থেকে র্যান্ডম জেলে গেছে সেদিন থেকে একবারও নক নক কিলারের কোনো কল বা মেসেজ আসেনি। ঠিক তখনই
সিমির কাছে একটা নম্বর থেকে মেসেজ আসে। মেসেজে লেখা, আজকের কথা ভুলে যেও না। তানিয়া বলে, তোমরা যাও, আমি একটা বই নিয়ে আসছি। তানিয়া লাইব্রেরিতে আসতে দেখে লাইব্রেরি একদম ফাঁকা। ঠিক তখনই মনে হয় নক নক কিলার যেন তার পেছন থেকে হেঁটে গেল। তানিয়া বুক শেলফ গুলোর মধ্যে থেকে নিজের বই খুঁজছে। তখনই নক নক কিলার সেখানে আসে। তানিয়া বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। ঠিক তখনই তার কাছে নক নক কিলার কল দিলে তানিয়া আরো ভয় পেয়ে যায়। কল রিসিভ করতে নক নক কিলার বলে, কি তুমি আমাকে মিস করছিলে? তুমি কি ভেবেছো আমি ধরা পড়ে গেছি? ঠিক তখনই তানিয়া লাইব্রেরিয়ানের রুমের গ্লাসের সাথে তার 3 বন্ধু আর রোহানের ছবি দেখতে পায়। নক নক কিলার বলে, তুমি নিজে চুজ করো কে আগে মরবে। তানিয়া পেছনে ঘুরতেই দেখে নক নক কিলার তার সামনেই দাঁড়িয়ে আছে। কিলার এগিয়ে আসতেই তানিয়া তাকে ধাক্কা মেরে পালাতে গেলে কিলার পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। তানিয়া কোনো রকম নিজেকে ছাড়িয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সব রাস্তাই বন্ধ। তানিয়া আর কোনো উপায় না পেয়ে লুকিয়ে পড়ে। বাধ্য হয়ে সে কিলারের আড়ে লুকাতে গেলেই কিলার তার পা ধরে টেনে নিয়ে যায়। তানিয়া রেগে চিৎকার করে বলতে থাকে, আমার সাথে তোমার সমস্যা কি? তুমি আমার বন্ধুদের ক্ষতি করার চেষ্টা করেছো, কিন্তু তোমার হার্ড ডিস্ক আমার কাছে নেই। বলেই সে কিলারকে লাথি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পালাতে পালাতে সে আবারও কিলারের সামনে এসেই পড়ে। কিলার তাকে ধাক্কা মেরে ফেলে পা দিয়ে চেপে ধরে। কিলার তার ফোন বের করে তানিয়ার কানের কাছে ধরে একটা অডিও প্লে করে, যেখানে নক নক কিলার বলছে, তোমার সত্যিই মনে হয় এটা একটা গেম? ব্যাগের কথা ভুলে যাও, এখন যা হচ্ছে সব তোমার কারণে হচ্ছে। ভেবে দেখো তুমি কি করেছো। তখনই কিলার তানিয়াকে মারতে গেলেই ছুটির বেল বেজে ওঠে। এটা দেখে কিলার তানিয়াকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্লাস শেষ হতেই সবাই বাইরে বেরিয়ে আসে। ভিকি তানিয়ার কাঁধে হাত রাখতেই সে ভয়ে চমকে ওঠে। সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে? তানিয়া বলে, নক নক কিলার তার উপর অ্যাটাক করেছিল। রিচা অবাক হয়ে বলে, পুলিশ তো র্যান্ডমকে ধরে নিয়ে গেছে। তানিয়া বলে, আমি জানি না র্যান্ডমই নক নক কিলার কিনা, কিন্তু লাইব্রেরিতে সত্যি ওই কিলার এসেছিল। সন্ধ্যায় সবাই আড্ডা দিচ্ছে, তখনই একটা পুলিশের গাড়ি আসে। র্যান্ডম বেশ খুশি মনে গাড়ি থেকে নামে। সবাই তো বেশ অবাক হয়ে যায়। অলোক বলে, আসলে সন্দীপ কোনো ক্রাইম করেনি। সন্দীপ মেহেকের কেস সলভ করতে আমাদের সাহায্য করছে। আমাদের আইটির লোক গ্রামে গেছে, আর এখানে সব থেকে ভালো আইটির কাজ একমাত্র সন্দীপই জানে। আমার ওকে নিয়ে যাওয়ার ধরনটা ভুল ছিল, কিন্তু উদ্দেশ্য ভালো ছিল। বলেই সে র্যান্ডমকে বলে, ম্যাডাম যখনই কল করবে কল রিসিভ করবে। ক্যাফেতে বসে তানিয়া বলে, আমার মনে হয় আমার মাকে সব বলে দেওয়া উচিত। ভিকি বলে, এসব শুনলে তোমার মা তো তোমাকে বাসা থেকে বের হতে দিবে না। তখনই সিমির ফোনে একটা মেসেজ আসলে সে দ্রুত সেটা দেখে বেরিয়ে পড়ে। রিচা বলে, আজকাল সিমির কাছে একটু বেশি মেসেজ আসছে, আর মেসেজ আসলেই সে সাথে সাথে বেরিয়ে যায়। বিষয়টা কেমন সন্দেহজনক। তানিয়া বলে, হয়তো ওর কোনো সিক্রেট বয়ফ্রেন্ড আছে যার ব্যাপারে ও আমাদেরও বলতে চায় না। ঠিক তখনই রোহান ক্যাফেতে আসে, সেই সাথে আমু আর সোনিয়াও আসে। ভিকি বলে, মেহেক হাসপাতালে, আর এরা সুযোগ বুঝে নিজেদের কাজ করে যাচ্ছে। তানিয়া রোহানের দিকে একবারও না তাকিয়ে আদির দিকে তাকিয়ে থাকে। তানিয়া বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যেতে গেলেই হঠাৎ আমুর ব্যাগে সেই একই রকমের কাজটা দেখতে পায়। তানিয়া জিজ্ঞেস করলে আমু রেগে বলে, তুমি তাহলে আজ লাইব্রেরিতে আমার উপর অ্যাটাক করেছো তাই না? সোনিয়া বলে, পুলিশ রোহানকে মেহেকের থেকে দূরে থাকতে বলেছে, তাই আমরা হাসপাতালে গিয়ে ওর ছবি তুলে রোহানকে দেখাতে এসেছি। তানিয়া বিরক্ত হয়ে ব্যাগের সেই কাস্তে আর গ্লোভস দেখিয়ে বলে, আমি তো এগুলোর কথা বলছি। আজ আমার উপর লাইব্রেরিতে যে অ্যাটাক করেছিল সে এগুলোই পড়েছিল। সোনিয়া বলে, এগুলো আমরা হ্যালোইন পার্টির জন্য কিনেছি। রোহান বিরক্ত হয়ে বলে, প্লিজ আমাদের থেকে দূরে থাকো। রাতে তানিয়া লেকের ধারে বসে সারাদিন কি কি হয়েছে তাই ভাবছে। হঠাৎ তার কাছে নক নক কিলারের কল আসে। হঠাৎ নক নক কিলার কল দিয়ে বলে, আজকের দিনটা কেমন ছিল? তুমি যতটা সাহস দেখালে তোমার এই জিনিসটাই আমার ভালো লাগে, তবে আমি তোমাকে আবারও বলছি, তোমার কোনো বন্ধু আসলে তোমার বন্ধু না। তানিয়া বলে, তুমি কে আর আমার থেকে কি চাও? নক নক কিলার বলে, সেটাই তো তোমাকে খুঁজে বের করতে হবে। এবার আমুর কিছু হলে কেমন হয়? যতক্ষণ না তুমি মনে করতে পারছো যে তুমি কার সাথে কি খারাপ করেছো, ততক্ষণ পর্যন্ত তোমার একটা একটা করে বন্ধুকে এভাবেই দুনিয়া থেকে সরে যেতে হবে। এদিকে আমু রোহানকে ভয়েস মেসেজ করে পার্কে দেখা করতে বলে। তখনই নক নক কিলার সেখানে এসে তার উপর অ্যাটাক করে। আমুর চুল ধরে টেনে হিচড়ে তাকে নিয়ে চলে যায়। তানিয়া তার ঘরে অস্থির হয়ে পায়চারি করছে। কোনো কিছু না ভেবে সে আমুকে কল করে, কিন্তু আমু কল রিসিভ করে না। নিজের ফোনে আমুর প্রোফাইল চেক করে দেখে আমু কত রাত থেকে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করেনি। এটা দেখে তানিয়ার বেশ সন্দেহ হয়। তানিয়া দ্রুত কলেজে এসে সবাইকে বলে, গত রাতে আমাকে কিলার কল করেছিল। তার নেক্সট টার্গেট আমু। রিচা হেসে বলে, এই প্রথম কিলার কোনো ভালো কাজ করেছে। তানিয়া বিরক্ত হয়ে বলে, আমাদের যে করেই হোক আমুকে বাঁচাতে হবে। সোনিয়াকে আমুর ব্যাপারে জিজ্ঞেস করলে সোনিয়া বেশ রেগে বলে, ওই ডাইনি গত রাতে আমাকে মেসেজ দিয়ে বলেছে আমাদের বন্ধুত্ব শেষ, কারণ ওর মনে হয় রোহান আমাকে বেশি পছন্দ করে, তাই তো আজ কলেজেও আসেনি। এখন মেহেক হাসপাতালে, এই সুযোগে সে কলেজের
কাজের হট টপিক হতে চায়। তানিয়া বলে ওর বাবা মা চিন্তা করবে না। সোনিয়া বলে সবাই ওর নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, তাই তো ওকে দূরে এখানে পড়তে পাঠিয়েছে। তানিয়া ক্লাসরুমে আসতেই দেখে এখনো কেউ আসেনি। তখনই তার কাছে নক নক কিলারের মেসেজ আসে। ভয়েস ক্লিপটা অন করতেই নক নক কিলার বলে আমু এখন খুব তাড়াতাড়ি কোমাতে চলে যাবে। ঠিক তখনই কিলার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায়। তানিয়া বাইরে কি আছে চেক করতে গেলে র্যান্ডম পেছন থেকে এসে তানিয়াকে ডেকে বলে আমি জানি তুমি ওই কিলারকে খুঁজে বেড়াচ্ছ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তানিয়া বলে এটা এমন একটা অ্যাপ যেটা ডিলিট করা সত্ত্বেও বারবার একাই ইনস্টল হয়ে যাচ্ছে। র্যান্ডম বলে যেহেতু অ্যাপটা বারবার ইনস্টল হচ্ছে তার মানে নিশ্চয়ই তোমাকে ট্রেস করতে পারছে। বলেই সে তানিয়ার ফোন নিয়ে সেটিং অপশন থেকে লোকেশন অফ করে বলে আমরা যদি একসাথে কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি ওকে ধরতে পারবো। র্যান্ডম আর তানিয়া কলেজের ছাদে আসে। র্যান্ডম বলে যারা তোমাকে ফোন বা মেসেজ করছে আমি তাদের ফোনের সফটওয়্যার লক চেক করে তাদেরকে ধরতে পারবো, চিন্তা নেই। তোমার মা অলরেডি আমার ফোন চেক করে ফেলেছে। রোহানের সাথে তোমার ঝামেলা হয়েছিল আর আদি এই শহরে নতুন, এদের দুইজনকে আগে টার্গেট করি। তখনই বাকি বন্ধুরা সেখানে আসলে তানিয়া বলে র্যান্ডম কিলারকে ধরতে আমাদেরকে সাহায্য করবে। সব বন্ধুরা তানিয়ার বাসায় চলে আসে। রিচা বলে কিন্তু আমরা ওদের ফোন পাবো কিভাবে? র্যান্ডম বলে যে কোনো পার্সোনাল ডিভাইস হলেও হবে। সবাই মিলে তানিয়াকে দিয়ে জোর করে আদিকে কল দেওয়ায়। আদি কল রিসিভ করতেই তানিয়া বলে তুমি কফি খাওয়াতে নিয়ে যাবে? আদি বলে আজ বিকাল 7টায় ক্যাফেতে চলে এসো। সিমি বেশ সুন্দর করে তানিয়াকে রেডি করে দেয়। তানিয়া বেশ ঘাবড়ে বলে আসলে কি এই প্ল্যান কাজ করবে? রিচা বলে প্ল্যান খুব সিম্পল, ভিকি আর সিমি ক্যাফের বাইরে পাহারা দিবে, তুমি আদির সাথে কথা বলে তার মনোযোগ সরিয়ে রাখবে। এই সুযোগে আমি আর র্যান্ডম হোস্টেলে গিয়ে তার ল্যাপটপ চেক করে আসবো। ভিকি বলে আজই প্রমাণ হয়ে যাবে যে আদি নক নক কিলার কিনা। তানিয়া ঠিক 7টায় ক্যাফেতে পৌঁছে যায়। আদি আগে থেকেই তার জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছিল। এদিকে র্যান্ডম আর রিচা লুকিয়ে লুকিয়ে আদির হোস্টেলে ঢুকে পড়ে। আদি তানিয়াকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসে। হুট করে আদি পকেট থেকে ছুরি বের করলে তানিয়া তো ভয় পেয়ে যায়। এদিকে ভিকি ক্যাফের বাইরে গাড়িতে হা করে ঘুমাচ্ছে। সিমি তার পাশেই বসে আছে। তখনই মেসেজ আসে বেরিয়ে যাও। তানিয়াকে ভয় পেতে দেখে আদি বলে আমি তোমাকে ডেটে এনে মারতে আসিনি, বলে সে ফল কেটে তানিয়ার পাশে বসে। এদিকে সিমি বেশ সাবধানে গাড়ি থেকে নেমে সেখান থেকে চলে যায়। তানিয়া বলে তুমি আমাকে তোমার ব্যাপারে তেমন কিছুই বলনি। আদি বলে আসলে তুমি প্রথম আমাকে এই প্রশ্নটা করলে। স্কুল কলেজে থাকতে আমি ভীষণ একা একা চলতাম, তাই কারোর আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিলই না। তানিয়া জিজ্ঞেস করে আর তোমার মা বাবা? আদি বলে ওদের মন মতো চলেনি বলেই তাদের মতে আমি সন্তান হওয়ার যোগ্যই না। ঠিক তখনই চারপাশের আলোগুলো জ্বলে ওঠে। আদি বলে হয়তো কোনো শর্ট সার্কিট হবে, আমি চেক করে আসছি। আদি চেক করতে গেলে রিচা তানিয়াকে মেসেজ করে বলে এখনই ওখান থেকে বেরিয়ে যাও। তানিয়া পালাতেই যাবে, ঠিক তখনই সেখানে আদি চলে আসে। রিচার ফোনের মেসেজগুলো দেখে বেশ রেগে বলে আমি সত্যি ভেবেছিলাম তুমি আমার সাথে কথা বলতে এসেছো, ঠিক এই কারণেই আমি কাউকে বিশ্বাস করি না। তানিয়া বলে তুমি যেমনটা ভাবছো এমনটা না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। আদি চিৎকার করে বলে এখনই এখান থেকে বেরিয়ে যাও। তানিয়া আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। গাড়ির কাছে এসে ভিকিকে বলে এখনই এখান থেকে চলো। ভিকি বলে কি হয়েছে আর সিমি কোথায়? সিমি চোরের মতো ব্যাগ কাঁধে কোথাও যাওয়ার সময় কাউকে দেখে ভয় পেয়ে করেই দাঁড়িয়ে যায়। এদিকে ভিকি আর তানিয়া রিচার বাসায় আসতে রিচা বলে এই আদি নিজেকে যেমনটা দেখায় সে আসলে এমন নয়। আসলে রিচা আর র্যান্ডম যখন আদির হোস্টেলে গিয়েছিল তখন তারা জানতে পারে সেখানে আদি নামে কেউ থাকেই না। তানিয়া বলে তার মানে কি ও আমাকে মিথ্যা বলেছে? ভিকি বলে এমন হতে পারে আদি আসলে ওর আসল নাম না। রাতে তানিয়া আজব এক স্বপ্ন দেখে যেখানে সবাই মুখোশ পরে আছে। তানিয়া মুখোশ খুললে নিজেকেই দেখতে পায়। এমনই অদ্ভুত স্বপ্ন দেখে তানিয়া ঘুম থেকে লাফিয়ে উঠতেই নক নক থেকে তানিয়ার কাছে কল আসে। ভিকি রিচা বেশ সাহস জুটিয়ে বলে কল রিসিভ কর। কিলার বলে তুমি যা করেছো ঠিক করনি, আমার পিছু করা তোমার উচিত হয়নি, এখন যা হবে তার জন্য তুমিই দায়ী। সিম্মিকে জিজ্ঞেস করো। তানিয়া জিজ্ঞেস করে সিমি কোথায়? ভিকি বলে সিমি তো ওখান থেকে চলে গিয়েছিল। অপরদিকে সিমি তানিয়ার কল রিসিভ করতেই যাবে তখনই কিলার এসে সিমিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। রিচা বলে তোর মাকে কল দে, সেই আমাদেরকে সাহায্য করতে পারবে। ভিকি বলে পাগল নাকি, আন্টি জানলে নক নক আমাদের সবাইকে মেরে ফেলবে। তবুও তানিয়া কবিতাকে কল দেয়, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় কবিতা খেয়াল করে না। ভিকি বলে আমার মনে হয় ক্যাফেতে যাওয়া উচিত, আমার সন্দেহ তো ওই আদিকেই। আর কোনো রাস্তা না পেয়ে তিনজন ক্যাফেতে এসে সিমিকে ডাকাডাকি করে। কিছুক্ষণ পর একটা শব্দে পেছনে ফিরে দেখে আদি চাকু হাতে এগিয়ে আসছে। তানিয়া আর রিচা ভয়ে সরতে থাকে। তানিয়া বলে দেখো সিমি কোথায় বলে দাও, আমরা এই গল্প এখানে শেষ করে দিব। রিচা বলে আমরা জানি তুমি হোস্টেলে থাকো না, নকল আইডি বানিয়ে
বানিয়েছো। আদি চুপ করে দাঁড়িয়ে থাকলে ভিকি এসে বলে, মেয়েদের ভয় দেখাতে ভালো লাগে তাই না? আদি ভিকিকে ধাক্কা দিয়ে বলে, পুরো ক্যাফে খুঁজে দেখো। ভিকি তানিয়াদের ক্যাফে চেক করতে বলে নিজের আদির রুম চেক করতে যায়, কিন্তু কোথাও কাউকে পায় না। আদি বলে, ভার্সিটিতে ভর্তির সময় একটা হোস্টেলও খালি ছিল না, এই ক্যাফে স্টোর রুমেই থাকি, এখানের মালিকও সেটা জানে। সিমির কি হয়েছে? ভিকি বলে, তা নিয়ে তোর মাথা ঘামাতে হবে না, আমরা খুঁজছি। র্যান্ডম রিচাকে কল দিলে রিচা বাইরে এসে জিজ্ঞেস করে, আদি সম্পর্কে কিছু জানতে পেরেছিস? র্যান্ডম বলে, কলেজের খাতায় স্টুডেন্ট হিসাবে রেজিস্টার আছে, হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু আমার ওকে বিশ্বাস হচ্ছে না। রিচা কল কেটে ভিতরে গিয়ে তানিয়াকে বলে, আমাদের সিমির বাসায় গিয়ে চেক করা উচিত। ভিকি বলে, তোমরা যাও, আমি আদির সাথে এখানেই থাকবো। গাড়িতে ওঠার আগেই রিচা বলে, মনে আছে গতবার সিমির বাসায় গেলে কি হয়েছিল? গল্প 6 মাস আগে চলে আসে। তানিয়া রিচি সিমিকে তার বাসায় নামিয়ে দিলে সিমি তাদেরকে ভেতরে যেতে না বলে গেট থেকেই বিদায় দেয়। রিচা বলে, আমরা এত দূর তোকে নামাতে আসলাম, আর তুই চা কফি কিছুই খেতে বললি না। সিমি বলে, আসলে আমার বাবা আর মা একটু স্ট্রিক্ট, তারা চিন্তায় থাকে আমি কাদের সাথে মেলামেশা করি। রিচা জিজ্ঞেস করে, কেন, আমরা কি গরিব নাকি? সিমি বলে, মেহেকের থেকে তো গরিব। তানিয়া বলে, এত বড় অপমান। সিমি বলে, আমার প্যারেন্টস অমনি, কিন্তু আমি তো না, তোদেরকে আমি ভালোবাসি। বলেই গেট খুলে ভেতরে গেলে ব্যালকনিতে সিমির মায়ের অস্বাভাবিকভাবে তাকানো দেখে রিচা সেখান থেকে চলে যায়। গল্প চলে আসে বর্তমানে। কবিতা ফোন হাতে নিয়ে তানিয়ার মিস কল দেখে তানিয়াকে ব্যাক করে, কিন্তু তখনই অলোক ডেকে বলে, মেহেকের লোকেশন ট্রেস করতে পেরেছে। কবিতা তাড়াতাড়ি সেখানে রওনা দেয়। সকাল হয়ে যায়। ভিকি আদির রুমেই বসে আছে। ভিকি আদিকে বলে, তানিয়ারা চলে গেছে, এখানে শুধু তুই আর আমি আছি, এখন বল তুই আসলে কে, না হলে আজ তোর খবর আছে। বলেই রেগে মারতে গেলে আদি ভিকির গলা চেপে তাকে অজ্ঞান করে ফেলে। সিমির বাসায় এসে কলিংবেল বাজালে এক মহিলা দরজা খুলে দেয়। তানিয়া জিজ্ঞেস করে, সিমি কোথায় আন্টি? মহিলাটি বলে, আমি আন্টি না। আর সিমিকে? রিচা ছবি দেখিয়ে বলে, আপনার মেয়ে সিমরান। মহিলাটি বলে, আমি সিঙ্গেল, আর এটা তো স্পা সেন্টারের মেয়ে। তানিয়া জিজ্ঞেস করে, সিমি স্পাতে কাজ করে আর এটা ওর বাসা না? মহিলাটি বলে, না। সবাই চলে যেতে গেলেই মহিলাটি ডেকে সিমির একটা পাউচ দিয়ে বলে, গতবার ভুলে রেখে গিয়েছিল, দিয়ে দিও। আর হ্যাঁ, সিমি লোটাস হোস্টেলে থাকে। রিচা আর তানিয়া তো অবাক হয়ে যায়, এসব কি হচ্ছে? সিমি ওদেরকে এতদিন মিথ্যা বলছিল। গাড়ি চালাতে চালাতে রিচা বলে, ওর আর্থিক অবস্থা এত খারাপ, আমরা তো জানতামই না। ওর ড্রেস আপ দেখে কখনো এত বাজে অবস্থা তো মনেই হয়নি। ও আমাদেরকে এত বড় বড় মিথ্যা বলছে, কখনো কিছু বুঝতেই দেয়নি। তানিয়া বলে, যাই হোক না কেন, ও আমাদের বন্ধু, আমরা ওকে খুঁজে বের করব। হোস্টেলে এসে সিমির রুম নম্বর শুনে সবাই দৌড়ে সেখানে যায়, কিন্তু কোথাও কেউ নেই। ভিকির জ্ঞান ফেলে তানিয়াকে কল দিয়ে বলে, আদি আমাকে অজ্ঞান করে পালিয়ে গেছে। তানিয়া জানালা দিয়ে খেয়াল করে জঙ্গলের দিকে সেই নক নক কিলার দাঁড়িয়ে আছে। তানিয়া দৌড়ে গেলে রিচাও তার পিছু পিছু যায়। জঙ্গলে গিয়ে তানিয়া বলে, নক নক কিলার এখানেই আছে। কিলারকে দেখে তানিয়া রিচাকে নিয়ে তার পিছু পিছু দৌড়ায়। হঠাৎ রিচা আর তানিয়া দৌড়াতে দৌড়াতে একসময় রিচা আর তানিয়া নক নক কিলারকে দুই দিক থেকে ধরে ফেলে। রিচা পা ধরে আর তানিয়া হাত। তানিয়া মুখোশ খুলতে গেলে চিন্তা করে, আগে যতবার খুলেছে প্রত্যেকবার নতুন কাউকে না কাউকে দেখেছে, এবার খুললে দেখে জোশুয়া। রিচা অবাক হয়ে যায়। তখনই সেখানে পুলিশ আসলে পুলিশ জোশুয়াকে গ্রেফতার করে নিয়ে যায়। কবিতা জিজ্ঞেস করে, এখানে কি করছিলি? তানিয়া বলে, সিমিকে খুঁজতে এসেছিলাম, তাকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না, জোশুয়াকে দেখতে পেয়ে তার পিছু নেই। কবিতা জিজ্ঞেস করে, কিন্তু কেন? তানিয়া বলে, তোমাকে অনেকবার কল দিয়েছিলাম, কিন্তু প্রয়োজনের সময় তোমাকে তো কখনোই পাওয়া যায় না। র্যান্ডম তানিয়াকে বলে, কবিতা ম্যাম এতও খারাপ না। তানিয়া বলে, আমার মাকে আমার থেকে বেশি জানিস? ততক্ষণে ভিকিও চলে আসে। কবিতা জোশুয়াকে জিজ্ঞেস করে, মেয়েদেরকে ভয় দেখিয়ে তোর কি লাভ? জোশুয়া হেসে বলে, এটা তো প্রাঙ্ক ছিল, মজা পেতাম আর টাকাও। অলোক জিজ্ঞেস করে, কত টাকা পেয়েছিস? জোশুয়া বলে, টাকার জন্যই নক নক অ্যাপ ডাউনলোড করি, সেখান থেকে টাকা পাঠিয়ে এমন প্রাঙ্ক করার জন্য বলে। নক নক অ্যাপের কথা শুনে র্যান্ডম বলে, তোমার ফোন দেখি তো। জোশুয়ার ফোন দিয়ে বলে, অ্যাকাউন্ট চেক করো, টাকাও এসেছে। র্যান্ডম মেসেজ চেক করে বলে, হ্যাঁ ও তো সত্যিই বলছে। জোশুয়া বলে, মাস্ক পরে হোস্টেলের বাইরে দাঁড়ানোর জন্য 10,000 টাকাও ট্রান্সফার করেছে। কবিতা জিজ্ঞেস করে, সিমিকে কোথায় লুকিয়ে রেখেছিস? জোশুয়া বলে, আমি কিছু জানি না, আমি তো শুধু ভয় দেখাতে এসেছিলাম। রুমে এসে সবাই যার যার মতো সার্চ শুরু করে। তানিয়া বেডের কোনায় মেহেকের ফোন পায়। রিচা বলে, এটা আন্টিকে দিয়ে দে, কতক্ষণ ধরে খুঁজছে। ভিকি বলে, না, মেহেকের ফোন সিমির রুমে পাওয়া গেছে, এটা জানলে পুলিশ তো ওর পেছনেই লাগবে। রিচা বলে, আমরা জানি না সিমি আমাদের আর কত মিথ্যা বলেছে। তখনই কবিতা এসে তানিয়ার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। রিচা আর ভিকিকে বাইরে বের করে দিয়ে তানিয়াকে জিজ্ঞেস করে, বল এসবের সাথে তুইও জড়িত? তানিয়া বলে, আমি কিছুই জানি না, কিন্তু কিছু একটা তো আছে। কবিতা বলে, সিমি তোর ফ্রেন্ড না, ওকে ভয় দেখাতে চাচ্ছিস কেন? তানিয়া বলে, এইসব কি বলছো? কবিতা বলে, তুই জোশুয়াকে টাকা দিয়েছিস সিমিকে ভয় দেখানোর জন্য। তানিয়া হতবাক হয়ে জিজ্ঞেস করে, আমি টাকা দিয়েছি? কবিতা বলে, সিমিকে ভয় দেখানোর জন্য কেউ 10,000 টাকা দিয়েছে, আইপি অ্যাড্রেসটা তো তোরই ফোনের। কবিতা র্যান্ডমকে ডাক দিলে র্যান্ডম বলে, আমি চেক করেছি, তোর আইপি অ্যাড্রেসই দেখাচ্ছে। তানিয়া বলে, আমি সত্যি বলছি, আমি কিছু
কিছুই করিনি। কবিতা মাথা ঠান্ডা করে তানিয়াকে জিজ্ঞেস করে, আমাকে বল, আমি এখনো অলোককে কিছুই বলিনি। তানিয়া বলে, আমি সত্যি কিছু জানি না, আমি কিছুই করিনি। কবিতা জিজ্ঞেস করে, তাহলে মেহেকের ফোন তোর কাছে কেন? মেহেকের ফোন ট্রেস করে আমরা এখানে এসেছি। এই ফোন এখানে কি করছে? সিমি কিভাবে এসবের সাথে জড়িত? তানিয়া চিৎকার করে বলে, আমি কিছুই জানি না। অস্থির হয়ে তানিয়া পায়চারি করে থাকলে কবিতা তানিয়াকে সোফায় বসিয়ে ঠান্ডা করে। তানিয়া পানি খেতে খেতে অজান্তেই সোফার কোনায় হাত দিয়ে খেয়াল করে সেখানে চুল। ভয়ে এক চিৎকার দিলে সবাই দৌড়ে আসে। কবিতা সোফার ড্রয়ার টানলে দেখে ভেতরে সিমি পড়ে আছে। সাথে সাথেই সিমিকে হাসপাতালে নিয়ে আসা হয়। গল্প চলে আসে কয়েক মাস আগে। রিচা, তানিয়া, ভিকি কলেজের সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছে। তখনই মেহেক তার দল নিয়ে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তানিয়াদেরকে তাচ্ছিল্য করে বলে, না জানি এরা কোথা থেকে এসেছে। তানিয়া পাল্টা জবাব দিলে মেহেক বলে, তুমি জানো না আমি কে? বিজয় রায় আমার বাবা। একটা কল দিলে তোমার মায়ের পোস্টিং শেষ হয়ে যাবে। সিমি মেহেককে থামতে বললে মেহেক সিমিকে বলে, তোমার পারফিউম থেকেও তো গরিবদের মতো স্মেল আসছে। তানিয়া সিমিকে বলে, তোমাকে দেখতে তো স্মার্ট আর বুদ্ধিমতীও লাগে, তাও কেন মেহেকের মতো মেয়ের বন্ধু তুমি? সিমি বলে, ছিলাম, এখন আর নেই। সেদিন থেকেই সিমি তানিয়াদের ফ্রেন্ড হয়ে যায়। বর্তমানে সিমির জ্ঞান ফেলে তানিয়ারা খুশিতে দৌড়ে আসে। কবিতা সে জিজ্ঞেস করে, কি হয়েছিল? সিমি বলে, জানি না সে কে, কিভাবে আমার রুমে ঢুকেছে তাও জানি না, আমাকে অজ্ঞান করে চলে যায়। কবিতা জিজ্ঞেস করে, মেহেকের ফোন তোমার এখানে কি করছিল? সিমি বলে, মেহেক আমাকে ব্ল্যাকমেইল করতো। কয়েক মাস আগে বিউটি অ্যাপে একটা মেসেজ আসে। আমি মেসেজ অনুযায়ী সেই লোকেশনে গেলে ক্লায়েন্টের বাসায় অতিথি হিসাবে মেহেকও ছিল। আমাকে দেখে হাসতে হাসতে আমাকে দিয়ে পেডিকিউর করিয়ে তার ভিডিও বানায়। এরপর থেকে ওই ভিডিও সবাইকে দেখানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতো। সেদিন যখন মেহেককে অজ্ঞান দেখেছিলাম, তার ফোন সাইডে পড়ে থাকতে দেখে ভিডিও রিড করবো বলে ফোন নিয়ে আসি। অনেক চেষ্টা করেও ফোন অনই করতে পারিনি। না জানি পুলিশ কিভাবে লোকেশন ট্রেস করলো। কবিতা কিছু না বলেই চলে যায়। তানিয়া জিজ্ঞেস করে, তুমি এত মিথ্যা কেন বললে? তোমার আর্থিক অবস্থা দিয়ে আমাদের কিছুই যায় আসে না। সিমি বলে, যখন কলেজে ভর্তি হই মনে হয়েছিল আমার অবস্থার পরিবর্তন করতে পারবো, আমি বড় লোক হব, বস হব। তানিয়া বলে, আমি তো বড় লোক না। সিমি বলে, তোমার মা তো পুলিশ, তার কাছে ক্ষমতা আছে। রিচাকে তার বাবা মা গাড়ি বাড়ি সব দিয়েছে। বাবা মায়ের কাছে টাকা না থাকলে সবাই নিচু নজরে দেখে। অতীত তো আর বদলাতে পারবো না, তাই বর্তমানই বদলেছি। আমার মেকআপ, লুক, ড্রেস সব চেঞ্জ করেছি। তখন কবিতা এসে বলে, তোমাদের আরো সাবধানে থাকতে হবে। আমি জশুয়াকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি, তোমার বাসায় গিয়ে আরাম করো। আর এখানে দুজন কনস্টেবল সিমির সেফটির জন্য রেখে যাচ্ছি। রুম থেকে বের হয়ে যাওয়ার সময় তানিয়া কি চিন্তা করে জানো, মেহেকের রুমে গিয়ে বকতে থাকে। মেহেক বলে, আমি জানতাম না এত কিছু হয়ে যাবে। তানিয়া বলে, তুমি কিভাবে সিমিকে ব্ল্যাকমেইল করলে? মেহেক বলে, ও তুমি সিমির কথা বলছো? মানে সে অন্য কিছু বলতে চেয়েছিল। তানিয়া বলে, তুমি সিমিকে কতটা খারাপ ফিল করিয়েছো জানো? মেহেক কান্না করলে তানিয়া নরম হয়ে বলে, এখন কান্না করে লাভ নেই। সবার কাছে তোমার মতো টাকা পয়সা কিংবা ক্ষমতাশালী বাবা থাকে না, এই জন্য তুমি সবাইকে অপমান করতে পারবে না। মেহেক বলে, জানি তোমরা আমাকে অনেক স্বার্থপর ভাবো, কিন্তু চিন্তা করেছো এই হাসপাতালে আমি একা কেন? আমার বাবা বা মা কেউ নেই কেন? তাদের কিচ্ছু যায় আসে না, আমাকে নিয়ে তারা ভাবেই না। ডক্টর যখন আমাকে কল দিয়ে জানায়, সে শুধু তার ক্রেডিট কার্ডের ডিটেলস পাঠিয়ে দেয়, একবারের জন্য আমাকে দেখতে আসেনি। তানিয়া বলে, আমি আসলে এসব জানতাম না। মেহেক বলে, আমি এগুলো তোমাদের থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। তানিয়া জিজ্ঞেস করে, কেন? মেহেক বলে, কারণ তোমার কাছে এই সব কিছু আছে। আমি সব সময় তোমাকে নিয়ে হিংসা করতাম। তানিয়া বলে, এত কিছুর পরও তুমি কখনো আমার খারাপ চাওনি, আমাকে অভিশাপ দাওনি। আমি ভাবিনি বিষয়টা এত সিরিয়াস হয়ে যাবে। আমার তো নিজেকে ঘৃণা করতে ইচ্ছা হচ্ছে। আমার জন্য তুমি সিমি দুজনেই আহত হয়েছো। মেহেক বলে, তুমি কিছুই করনি, কিন্তু আমরা মাঝে মাঝে এমন কিছু করে বসি যার জন্য সবকিছু নষ্ট হয়ে যায়। ক্যাফেতে বসে রিচা বলে, এখনো আদিকে খুঁজছিস? তানিয়া বলে, আমি জানি আদি কিছু করেনি, সে ওই নক নক কিলার না। ভিকি কফি নিয়ে এসে বলে, আমি জানি আদি পালিয়ে গেছে। ক্যাফের মালিকের কাছে জিজ্ঞেস করেছিলাম, সে বলল বেতন পাওয়ার সাথে সাথেই না বলে উধাও হয়ে গেছে। তানিয়া বলে, আমার মন মানছে না। একবার চিন্তা কর, যেই রাতে সিমির উপর অ্যাটাক হয় তখন তো আদি তোর সাথেই ছিল। তখন র্যান্ডম হাসি মুখে আসে বলে, আমি আজ জানতাম যে আজ তোমাদের সাথে বসতে পারবো, আমারও বন্ধু আছে। ভিকি বলে, এসব সাইডে রেখে বল জশুয়া কিভাবে তানিয়ার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করলো। র্যান্ডম বলে, তা জানি না, যে এসব করছে হয়তো সে টেকনোলজিতে এক্সপার্ট। আমার এক কাজিন আছে যে এমন এক্সপার্ট, এসব তারও উপরের লেভেলের কাজ। তানিয়া বলে, তার মানে কেউ এগুলো ইচ্ছা করে করছে যেন আমি ফেসে যাই। র্যান্ডম বলে, কিন্তু কেউ এত রিস্ক কেন নিবে? এসবটা তো সোজা না। ভিকি বলে, কিছু মানুষ আছে যারা ভালোবাসা আর ঘৃণার জন্য অনেক কিছুই করতে পারে। আমি নিশ্চিত হয়ে বলছি যে এসব করছে তার তোর সাথে গভীর কোনো সম্পর্ক আছে। আমার তো মনে হচ্ছে রোহান। একবার চিন্তা কর, আমরা সবাই সবার লোকেশন জানতাম, একমাত্র রোহানেরটাই জানতাম না। রিচা বলে, আমারও মনে হয় ভিকি ঠিকই বলছে। ভিকি বলে, চল তাহলে রোহানকে খোঁজ করি, না হলে দেখা যাবে আমরা সবাই মারা গেছি। চারজন বেরিয়ে পড়ে। গাড়িতে ভিকি বলে, মনে আছে তোর ফোনের সেটআপ রোহান করিয়ে দিয়েছিল? আসলে 1 বছর আগে রোহান তানিয়া
তানিয়াকে একটা ফোন গিফট করে। রোহানি তখন নতুন ফোনে সেট আপ করে দিয়েছিল, সাথে কিছু অ্যাপও ডাউনলোড করেছিল। তানিয়া বলে তাহলে তো আমার ফোনের মেইল কিংবা অ্যালার্ট আসতো। রিচা বলে তুই তো পাসওয়ার্ডও দিয়ে রেখেছিস, এই যুগে এইসব কে শেয়ার করে? রোহানের বাসায় পৌঁছে কলিং বেল বাজালেই রোহানের ভাই বেরিয়ে আসে। সবাই জিজ্ঞেস করে রোহান কোথায়? ভাই বলে জানি না, কাল থেকেই পাওয়া যাচ্ছে না, বাবা মাও অনেক চিন্তায় আছে, পুলিশের কাছেও যেতে পারছি না, না জানি তোমার মা আমাদের লকআপে ঢুকিয়ে রাখে কিনা। তানিয়া জিজ্ঞেস করে আমি কি ওয়াশরুমে যেতে পারি? ভাই শুয়ে যেতেই তানিয়া দৌড় মারে। তানিয়া রোহানের রুমে এসে সার্চ করতে থাকে। দেওয়ালে তানিয়া আর রোহানের পুরো একটা ছবি রাখা। তানিয়া রুম থেকে বেরোতে লাগলে দেখে সেই অদ্ভুত চাকু যেটা নক নক কিলারের হাতে সবসময় থাকে। তানিয়া বেশ ভয় পেয়ে যায়। বিছানার এক কোনায় কুড়ি আছে। তখনই তার ভাই এসে জিজ্ঞেস করে এসব কি? তানিয়া আমতা আমতা করে বলে না মানে আমি আসলে নক নকের জিনিসপত্র দেখে রিচাও অবাক হয়ে যায়। র্যান্ডম খেয়াল করে পাশে সাদা টি শার্টে রক্ত লাগানো। পাশে বিকি দেখে সোনিয়ার হারিয়ে যাওয়া সেই হিল। ভাই বলে তোমরা কি আমার ভাইকে ফাঁসাচ্ছ? তোমরা এখনই এখান থেকে চলে যাও। সবাই একসাথে দৌড়ে বাইরে এসে ভাবে এসব তারা কি দেখলো। রিচা তানিয়াকে শান্ত করিয়ে বলে আমরা জানি রোহান এমন না। বিকি বলে এরপরও আর কি প্রমাণ চাস? র্যান্ডম বলে মেহেকের উপর যেদিন অ্যাটাক হয় সেদিন রোহান কোথায় ছিল আমরা কেউ জানি না। রিচা বলে জানি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। রাতে নক নক কিলার থেকে তানিয়ার কাছে কল আসে। নক নক কিলার বলে একটা ভিডিও পাঠিয়েছি দেখো। তানিয়া ভিডিও ওপেন করে দেখে রোহান সুইমিং করছে। নক নক কিলার বলে যদি রোহানকে জীবিত দেখতে চাও তাহলে মেহেককে খুন করো। তানিয়া কল কেটে রোহানকে কল দেয়, কিন্তু ফোন দূরে থাকায় রোহান টের পায় না। নক নক কিলার রোহানের ফোন নিয়ে কল কেটে দেয়। রোহানের ফোন পুলে ফেলে আবারও তানিয়াকে ভিডিও পাঠায়। এই মুহূর্তে নক নক কিলারের কথা শোনা ছাড়া তানিয়ার কাছে আর কোনো উপায় নেই। তাই গভীর রাতে তানিয়া হুডি পরে হাসপাতালে আসে। মেহেকের রুমে গিয়ে মোবাইলের ভিডিও অন করে চাকু বের করে মেহেককে মারতেই যাবে তখনই মেহেকের ঘুম ভেঙে যায় আর তানিয়া সাথে সাথেই চাকু বসিয়ে দেয়। তানিয়ার মুখে রক্ত ছিটকে লাগে। তানিয়া ভিডিওতে বলে রোহানকে বাঁচাতে আমি মেহেককে মেরে ফেলেছি। তখনই কবিতা আর অলোক এসে অবাক হয়ে বলে তানিয়া এটা কি করেছিস? তানিয়াকে গ্রেফতার করে নিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। তানিয়া এখনো শকড হয়ে আছে যে সে কি করলো। কবিতা প্রিজন ভ্যানে উঠিয়ে তানিয়ার হ্যান্ডকাফ খুলে দেয়। সামনেই র্যান্ডম বসা। কবিতা বলে আমি জানতাম আমার মেয়ে একদিন কারোর খুন অবশ্যই করবে। তানিয়া জিজ্ঞেস করে মেহেকের উপর অ্যাটাকটা রিয়েল ছিল তো? সে কি বিশ্বাস করবে? কবিতা বলে তুই যেমন বলেছিলি তেমনই করেছি, হয়তো সে বিশ্বাস করে নিবে। তুই এসব আরো আগে বললে এত কিছু হতো না। এখন অপেক্ষা করে দেখি নক নক কিলার কি করে। 1 ঘন্টা আগে তানিয়া কবিতাকে এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দেয়। সব শোনার পর কবিতা মেহেক আর ডক্টরের সাথে পরামর্শ করে প্ল্যান বানিয়ে তানিয়াকে দিয়ে মেহেকের উপর অ্যাটাক করানোর নাটক সাজায়। কবিতা বলে রোহান পুলে ছিল না, ফোন বন্ধ, তাই লোকেশন ট্রেস করতে পারছি না। যে এসব করছে সে অনেক চালাক। ভিকি কন্ট্রোল রুমে গিয়ে মেহেকের রুমের ক্যামেরা ডিসকানেক্ট করে দিয়েছিল। নক নক তানিয়াকে কল দেয়। তানিয়া কল রিসিভ করলে নক নক কিলার বলে খুব ভালোই চেষ্টা করেছো, কিন্তু আমাকে বোকা বানানো এত সহজ না। নক নক কিলার হাসপাতালে মেহেকের রুমে দাঁড়িয়ে আছে। নক নক কিলার তানিয়াকে বলে এবার তুমি আমার খেলা দেখবে, আমি রোহান এবং মেহেক দুজনকে মেরে ফেলবো। বলেই কল কেটে দেয়। কবিতা র্যান্ডমকে জিজ্ঞেস করে তুমি না বললে কেউ দেখতে পারবে না? র্যান্ডম বলে সিসিটিভি ক্যামেরা কিভাবে হ্যাক হলো তা জানি না। তানিয়া বলে নক নক কিলার হাসপাতালেই আছে। বলেই হাসপাতালের দিকে দৌড় দেয়। আড়াল থেকে আদি বেরিয়ে আসে। মেহেকের ক্যাবিনে গিয়ে দেখে মেহেক স্তব্ধ হয়ে সোফায় বসা। কেউ একজন ফায়ার অ্যালার্ম বাজালে সবাই এদিক সেদিকে দৌড়ানো শুরু করে। কবিতা মেহেককে ক্যাবিনে রেখে বাইরে এসে বলে আগুন লাগেনি, এটা ওই কিলার পালানোর জন্য করেছে। তখনই নক নক কিলার তানিয়াকে প্রিজন ভ্যানে ছবি পাঠায়। কবিতা র্যান্ডমকে কল দিয়ে জিজ্ঞেস করে তুমি কি কাউকে দেখতে পাচ্ছ? র্যান্ডম বলে না। কবিতা বলে একটু আগেই গাড়ির ছবি পাঠিয়েছে। র্যান্ডম বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি। কবিতা অপেক্ষা করতে বললে র্যান্ডম বলে দেরি করলে ওই কিলার হাতছাড়া হয়ে যাবে। বলেই বেরিয়ে পড়ে। কবিতারা গাড়ির কাছে এসে দেখে র্যান্ডম সেখানে নেই। আড়াল থেকে আদি সব দেখছে। সব বন্ধুরা এক জায়গায় আসলে সিম্মি বলে নক নক কিলার জানলো কিভাবে যে মেহেকের কিছুই হয়নি? তানিয়া বলে ওর কাছে রোহান আছে আর রোহানকে আমাদের খুঁজতে হবে। বলেই দৌড় দেয়। কবিতা অলোককে বলে তুমি তানিয়াদের সাথে যাও, আমি র্যান্ডমের কাছে যাচ্ছি। অলোক হাসপাতালে এসে দেখে সিঁড়ি দিয়ে হুডি পরা কেউ একজন হেঁটে যাচ্ছে। নক নক কিলার তানিয়াকে একটা বক্সের ভিডিও পাঠায়, হয়তো তার ভেতরেই রোহানকে রাখা আছে। সামনেই খেয়াল করে নক নক কিলার কাস্তে নিয়ে দাঁড়ানো। ভিকি, রিচা আর সিমিকে এক রুমে রেখে দিয়ে চলে যায়। এদিকে কবিতা চৌরাস্তার মাঝখানে এসে দিশেহারা হয়ে পড়ে সে কোন দিকে যাবে। নক নক কিলারের ভয়ে তানিয়া এক ডেস্কের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। নক নক কিলার তার সেই কাস্তে দিয়ে শব্দ করতে করতে তানিয়ার দিকে গেলে তানিয়া ভয়ে কাঁপতে থাকে। নক নক কিলার তানিয়ার কাছে চলে আসলে তানিয়া ভয়ে থমকে যায়। কি করবে
বুঝতে পারে না। তানিয়ার উপরে অ্যাটাক করতেই যাবে, তখনই ভিকি এসে কিলারকে ধাক্কা মেরে ফেলে দেয়। তাকে ধরে রেখে ভিকি তানিয়াকে বলে, তুই যা, আন্টিকে ডেকে নিয়ে আয়। ভিকির কথা মতো তানিয়া নিচে আসলে অলোককে বলে কিলার উপরে আছে। তানিয়া নিচে এসে গাড়িতে কাউকে দেখতে পায় না। হঠাৎ কিলারের মেসেজ আসে। ওপেন করলেই দেখে ভিকি আহত অবস্থায় পড়ে আছে। তখনই তানিয়ার সামনে উপর থেকে অলোকের লাশ পড়ে। তানিয়া হতবম্ব হয়ে অলোকের দিকে তাকায়। ভিকির কথা মাথায় আসতেই সেদিকে দৌড় দেয়। ভিকিকে টেনে তুললে ভিকি জিজ্ঞেস করে, ইন্সপেক্টর অলোকের কি অবস্থা? তানিয়া মাথা নাড়িয়ে বুঝায় সে আর নেই। কবিতা এক লেকের কাছে এসে র্যান্ডমকে কল দিতেই থাকে। নক নক কিলার তানিয়াকে আবারও মেসেজ পাঠায়। তানিয়া দেখে এবার সিম্মি আর মেহেককে ছবি পাঠিয়েছে। মেহেক এক বেডের পাশে গিয়ে লুকালে পর্দার আড়ালে কারো ছায়া দেখে ভয়ে কাঁপতে থাকে। পর্দার সরালে মেহেক ভয়ে চিৎকার দেয়। ভিকি রিচাদের নিয়ে তানিয়া আর মেহেককে নিয়ে বের হয়ে আসে। তানিয়া কবিতাকে কল দিয়ে বলে অলোক আঙ্কেলকে মেরে ফেলেছে। তানিয়া রিসিভ করলে কিলার বলে, কষ্ট পাচ্ছ? এসব তো তুমিই শুরু করেছিলে, নাও এখন মজা নাও। মেহেককে মেরে ফেললে এত কিছু হতো না। রোহান এখনো আমার কাছে। সেই বাক্সর কোণা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সবাই চিন্তা করতে থাকে যে খুনি আসলে কে? জোশুয়া? তাকে তো টাকা দেওয়া হয়েছিল ভয় দেখানোর জন্য। রিচা বলে নক নক কিলার তো অন্য কাউকে টাকা দিতে পারে, যেন সে কবিতা আন্টিকে ডিস্ট্রাক্ট করতে পারে। তানিয়া কিলারের বাক্সের ভিডিওটা আবার দেখে বলে, এই জায়গাটা চেনা চেনা লাগছে। হঠাৎই বলে, আমি জানি রোহান কোথায়। কবিতাকে গিয়ে বললে কবিতা মেহেক আর সিমিকে নিয়ে কনস্টেবলদের সাথে বেরিয়ে পড়ে। কেউ আড়াল থেকে মেহেক আর সিমির উপর নজর রাখছে। গাড়িতে উঠে কবিতা জিজ্ঞেস করে, তুই শিওর তো ওটাই সেই জায়গা? তানিয়া মনে মনে বলে, ওখানেই তো আমার মন ভেঙেছিল। 6 মাস আগে তানিয়া রোহানকে কল দিয়ে না পেয়ে ওই লোকেশনে গিয়ে দেখে রোহান সেখানে মেহেকের সাথে বসা। কলেজের সেই জায়গায় এসে দরজা ধাক্কালে কোনোভাবেই দরজা খুলতে পারে না। হঠাৎ খেয়াল করে দরজার নিচ দিয়ে রক্ত ভেসে আসছে। কবিতা সবাইকে এক পাশে সরিয়ে দিলে আদি সেখানে একটা শাবল নিয়ে হাজির হয়। কবিতা বুঝতে পারে না আদি তাদের পক্ষে নাকি বিপক্ষে। আদিও কিছু না বলে শাবল দিয়ে দরজায় আঘাত করে দরজা ভেঙে ফেলে। সবাই খেয়াল করে সেই বাক্স থেকে রক্ত গড়াতে গড়াতে বাইরে চলে আসছে। তানিয়া দৌড়ে বাক্সের কাছে যায়। সবাই মিলে বাক্স খুলে চমকে ওঠে। রোহানকে খালি গায়ে বরফের মধ্যে রেখে দেওয়া হয়েছে। সবাই মিলে রোহানকে টেনে বের করে। রোহানের জন্য তানিয়া কান্না করলে আদি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। হাসপাতালে এসে কবিতা রেগে এক পুলিশকে বলে, বেস্ট ফরেন্সিককে ডাকো, আইটি এক্সপার্ট ডাকো, দরকার পড়লে অন্য শহর থেকে ডাকাও। কিলার আমাদেরই একজনকে মেরেছে, ওকে আমরা ছাড়বো না। এদিকে র্যান্ডম একটা গ্যারেজের খানিকটা দূরে কিছু গাছের আড়াল থেকে আদির উপর নজর রাখছে। আদি হন্যে হয়ে কিছু একটা খুঁজছে। খুঁজতে খুঁজতে বাক্সের মধ্যে আদি কালো ব্যাগের ভিতরে একটা ডিভাইস পায়। র্যান্ডম দেখতে পেয়ে তাড়াতাড়ি কবিতাকে কল দিয়ে সব জানায়। আদি ব্যাগ নিয়ে চলে যেতে গেলে র্যান্ডম এসে ব্যাগ কাটতে গেলেই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে ব্যাগ গিয়ে পড়ে পানির মধ্যে। আদি রেগে র্যান্ডমকে মারতে শুরু করে। তখনই সবাই চলে আসে। কবিতা র্যান্ডমকে জিজ্ঞেস করে, এর পিছু কেন করেছিলে? এ কি খুনি? আদি বলে, ও মিথ্যা বলছে, আমি জোশুয়ার গ্যারেজে এসেছিলাম প্রমাণ খুঁজতে, মনে হয়েছে কেসের সাথে সব জড়িত। কবিতা জিজ্ঞেস করে, কিসের প্রমাণ? আদি পানি থেকে ব্যাগ আনলে তানিয়া বলে, এটাই তো সেই ব্যাগ যেটা আমি লেকের পাশে রেখে এসেছিলাম। কবিতা জিজ্ঞেস করে, এতে কি আছে? আদি বলে, হার্ড ড্রাইভ। র্যান্ডম বলে, পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। কবিতা জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? কখন থেকে কল দিচ্ছি? র্যান্ডম বলে, আমি তো নক নক কিলারের পিছু করছিলাম, রাস্তায় হঠাৎ পড়ে গেলে আমি তাকে হারিয়ে ফেলি। এরপর দেখি আদি পালাচ্ছে। সন্দেহ হলে আদির পিছু করি। আমি ভেবেছিলাম আদি লেক সাইডে যাবে, কিন্তু সে কলেজে যায়। সেখানে গিয়ে দেখি আপনাদেরকে সাহায্য করছে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেখান থেকে বেরিয়ে এখানে আসে। কবিতা আদিকে বলে, বাকি কথা থানায় হবে, এখন চলো। আদি বলে, আপনি বললে কি চলে যাব? কবিতা বলে, তুমি কলেজ বেসমেন্টে কি করছিলে? কিভাবে জানলে রোহান সেখানে? র্যান্ডম তোমাকে হাসপাতালের বাইরেও দেখেছে, কিভাবে মানবো যে তুমি সেই নক নক কিলার না? আদি বলে, হাসপাতালে গিয়েছিলাম কারণ আমি তানিয়ার উপর নজর রাখছি ওর সেফটির জন্য। লেক সাইডের সমস্যা হওয়ার পর থেকেই আমি ওর উপর নজর রাখি। হাসপাতালের ওই কাহিনীর পর ভেবেছিলাম কিলার আসবে, কিন্তু সে আসেনি, তাই আমি গ্যারেজে চলে যাই। আর লেক সাইডে তো আমি যাইনি। এই গাধা কাকে ফলো করছিল কে জানে। কবিতা জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে রোহান ওখানে? আদি বলে, আপনার গাড়ি ফলো করে বেসমেন্টে গিয়েছিলাম। কবিতা র্যান্ডমকে জিজ্ঞেস করে, তুমি তো দেখেছিলে হোস্টেলে আদি আমাদের আগে পৌঁছেছিল নাকি পরে? র্যান্ডম বলে, পরে। ভিকি হতাশ হয়ে বলে, এও তাহলে নক নক কিলার না? আবারও ওই কিলার হাতছাড়া হয়ে গেল। কবিতা বাকিদেরকে বাসা যেতে বললেও আদিকে থানায় যেতে বলে। আদি জিজ্ঞেস করে, কেন? কবিতা বলে, তুমি অপরাধী, তুমি খুনিও হতে পারো। আদি বলে, আপনার মনে হয় আমি খুনি? ঠিক আছে, কেস ফাইল করে ক্যাফেতে আসেন। আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। যদি তাদের সন্দেহ না হয় তাহলে উকিল ডেকে ল এন্ড রুলস জিজ্ঞেস করেন। আসল আসামি ঘুরে বেড়াচ্ছে আর আপনারা সাধারণ স্টুডেন্টকে হ্যারাস করছেন। এতেও শান্তি না হলে আমি এখানেই আছি, এই নেন আমার কার্ড। বলে আদি চলে যায়। গেটে তানিয়া এসে আদিকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য এত চিন্তা কেন করো? আদি বলে, তোমার রোহান ঠিক আছে, আর কি লাগবে?
তানিয়া বলে আমি তোমাকে সন্দেহ করেছি, তোমার পিছনে লোক লাগিয়েছি, তাও আমার উপর রাগ নেই। আদি তানিয়া দিকে এগিয়ে গিয়েও আবার পিছু হটে যায়। আদি বলে সব ঠিক হয়ে গেলে আমি তোমাকে সব বলবো। তানিয়া বলে বিশ্বাস করি না, কিন্তু কেন জানি না তোমাকে বিশ্বাস করতে মন চাচ্ছে। কবিতা থানায় এসে জোশুয়ার সামনে বসলে জোশুয়া বলে আমি সত্যি বলছি, আমাকে ফাঁসানো হচ্ছে। কবিতা জিজ্ঞেস করে এরা তোকে কেন ফাঁসাবে? জোশুয়া বলে কারণ আমি ওদের সিক্রেট জানি। কবিতা জিজ্ঞেস করে কার সিক্রেট, রোহানের, রিচার না তানিয়ার? জোশুয়া বলে আপনি আমাকে যেতে দিন, আমি সব বলে দিব। কবিতা রেগে বলে এক কাজ কর, তোর সিক্রেট তোর কাছেই রাখ। এদিকে র্যান্ডম সেই হার্ড ড্রাইভ ওপেন করার চেষ্টা করে, কিন্তু পানির কারণে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে। তানিয়া বলে আমরা জোশুয়ার কাছেই শুনি যে হার্ড ড্রাইভে কি আছে। কবিতা কনস্টেবলকে আদির আইডি কার্ড দিয়ে বলে এর খুঁটিনাটি সব খুঁজে বের করো। অপরদিকে রোহান তানিয়ার কাছে ক্ষমা চেয়ে বলে জানি না কখনো মাফ করবে কিনা। তানিয়া বলে আমাদের দুজনেই দোষ ছিল। রোহান জড়িয়ে ধরতে গেলে তানিয়া তাকে আটকে বলে তোমার রুমে সোনিয়া জুতা কি করছিল আর টি শার্টে রক্তের দাগ। রোহান বলে আমি সত্যি বলছি জানি না, আসলে সেদিন রাতে পার্টিতে যা হয়েছিল আমি খুবই হতাশ ছিলাম। মেহেক রাগ করে চলে গেলে আমি তার পিছু পিছু যাই, কিন্তু সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে আমাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। সেখান থেকে বের হয়ে আমি ট্যাঙ্ক রোডের দিকে যাই। খালি রাস্তায় একটা গাড়ি দাঁড় করানো ছিল, আমি খেয়াল করতে না পারায় সেই গাড়িতে গিয়ে লাগে। ভয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যাই। কিছু দূর আসার পর মনে হয় ওই গাড়ি হয়তো পিছু করছে না, তাই মাঝপথে বাইক রেখে জ্যাকেট খুলে তখন দেখি যে হাত কেটে রক্ত পড়ছে। তানিয়া জিজ্ঞেস করে তুমি ট্যাঙ্ক রোডে অ্যাক্সিডেন্ট করেছিলে? এদিকে জশুয়া চিৎকার করে কবিতাকে বলে আপনার মেয়ের বন্ধুদের সিক্রেট সম্পর্কে বললে আমাকে ছেড়ে দিবেন। তানিয়া রোহানকে নিয়ে ট্যাঙ্ক রোডের পলির বাসায় আসে। পলি তানিয়াকে ভেতরে ডাকলেও রোহান বলে চলে যাও, কারণ বাড়ির মালিক ছেলে মানুষ এলাও করে না। তানিয়া জিজ্ঞেস করে ওই ক্যামেরা রাস্তার কতটুকু কভার করে তার ফুটেজ পাওয়া যাবে? পলি বলে কিছুদিন আগে কেউ এই বাসায় ঢুকে সব চুরি করে নিয়ে গেছে। তানিয়ার মনে পড়ে এখানে তো সেই চুরি করতে এসেছিল। বাসা থেকে বেরিয়ে আসলে রোহান বলে এই জন্যই নক নক কিলার তোমাকে এখানে পাঠিয়েছিল, কারণ সে জানতো ফুটেজ পেলে প্রমাণ হয়ে যাবে আমি মেহেককে অ্যাটাক করিনি। তানিয়া বলে তার মানে নক নক কিলারের সমস্যা শুধু আমার সাথে না, বরং তোমার সাথেও আছে। এদিকে রিচা বেশ ঘাবড়ে থানায় গিয়ে কবিতাকে বলে এই কেস সম্পর্কে আমি কিছু বলতে চাই। পরের দিন সকালে লেকের পানিতে একটা মেয়ের লাশ ভাসতে দেখা যায়। কিছুক্ষণ পরে কেউ একজন এসে লাশটা টেনে নিয়ে যায়। এদিকে তানিয়া ভিকিকে বলে আমি জানি ওই হার্ড ডিস্কে কি ছিল। রোহান বলে ট্যাঙ্ক লিংক রোডের সিসিটিভি ফুটেজ, আমার অ্যাক্সিডেন্টের ফুটেজ পাওয়া গেলে প্রমাণ হয়ে যাবে আমি মেহেকের উপর অ্যাটাক করিনি। তানিয়া বলে নক নক অ্যাপ থেকে আমাকে ওই হার্ড ড্রাইভ চুরি করতে বলা হয়েছিল। আমার মনে হয় ওই ফুটেজে এমন কিছু আছে যা কিলারের দরকার, কিন্তু তার আগে আমাদের মেহেকের সাথে কথা বলতে হবে। ভিকি বলে কিন্তু হাসপাতালে গিয়ে মেহেকের সাথে কথা বলা সম্ভব না। তখনই সেখানে কবিতা মেহেককে নিয়ে আসে। কবিতা বলে যতদিন না এই কেস সমাধান হচ্ছে ততদিন মেহেক এখানেই থাকবে। আর তোমার বন্ধুরা তোমার সাথে কি নিয়ে কথা বলতে চায়? তানিয়া মেহেককে জিজ্ঞেস করে বলো কি বলতে চাও, কিন্তু রিচা সামনে এগিয়ে আসে। রিচা বাইরে এসে বলে যে হার্ড ডিস্কটা নকনকের দরকার ছিল সেটা রিচা চুরি করেছে। তানিয়া রেগে বলে তুই এসব কেন করেছিস? রিচা বলে আমি তখন জানতাম না এত কিছু হয়ে যাবে, আমার কিছু টাকা দরকার ছিল তাই কাজটা করেছি। প্রতি সপ্তাহে আমার ওজন কমানোর জন্য মেডিসিনের দরকার হয়, সেই কারণে টাকার দরকার। আমি আমার নিজেকে তোদের মতো স্লিম করতে চাই, আমিও তোদের মতো সুন্দর হতে চাই। এই কারণে প্রতি 2 সপ্তাহ পর পর জোশুয়ার কাছ থেকে ওই মেডিসিন গুলো নিতাম। তানিয়া বলে তুই দেখতে এমনিতেই সুন্দর, তোর আমাদের মতো হওয়ার দরকার নেই। আগে এই নকনকে ঝামেলা মেটাই, তারপর তোর একটা ব্যবস্থা করা যাবে। বাসার ভেতরে এসে তানিয়া রোহান আর মেহেককে একসাথে কথা বলতে দেখে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে র্যান্ডম তানিয়াকে বলে আমি জানি তুমি রোহানকে পছন্দ করো, কিন্তু রোহান এখনো বিপজ্জনক। তানিয়া বলে রোহান না, মেহেক আরো বেশি বিপজ্জনক। সিমির উপর অ্যাটাক হওয়ার পর যখন আমি প্রথমবার মেহেকের সাথে দেখা করি সে আমাকে অদ্ভুত কিছু কথা বলেছিল। মেহেক আমাকে বলেছিল আমি জানতাম না এত কিছু হয়ে যাবে, আমি এসব করতে চাইনি, তাই আমি রোহানকে তানিয়ার সাথে কথা বলতে পাঠিয়েছি, যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। র্যান্ডম জিজ্ঞেস করে তুই কিভাবে শিওর হচ্ছিস যে ওরা দুইজন এক টিমের না? মেহেক বাইরে গেলে তানিয়া এসে জিজ্ঞেস করে হাসপাতালে তুমি আমাকে অদ্ভুত কিছু কথা বলেছিলে, সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে, এর মানে কি? মেহেক বলে সেদিন আমি অনেক স্ট্রেসে ছিলাম, তাই হয়তো উল্টাপাল্টা কিছু বলে দিয়েছি, সেসব মনে রাখার দরকার নেই। তানিয়া বলে অলোক স্যারের খুন হয়েছে, আম্মুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সিমি আর তোমার উপর অ্যাটাক হয়েছে, এরপর আর কি কি হবে তা আমরা জানি না। এই চাইতে ভালো তুমি আমাকে সত্য বলে দাও। তখনই সেখানে সোনিয়া এসে ঢং করে মেহেককে জড়িয়ে ধরে বলে নিজের চেহারার কি অবস্থা করেছো, এখন তুমি হাসপাতালের পোশাক পরে আছো, তাই তোমার জন্য কিছু ড্রেস নিয়ে আসলাম। আর শহরে এসব কি হচ্ছে, এখানে ডেড বডি তো ওখানেও মিসিং। রোহান ঘর থেকে বের হয়ে আসলে সোনিয়া বলে কালকে আমরা ফার্ম হাউসে তোমাদের জন্য হ্যালোউইন পার্টি রেখেছি। তানিয়া বলে এদিকে আমরা সবাই চিন্তায় আছি আর তুমি আছো পার্টি নিয়ে। তখনই ভিকি ফোন হাতে নিয়ে দৌড়ে এসে
এসে বলে তাড়াতাড়ি এই ভিডিও দেখো। সবাই ভিডিওতে দেখে খবরে দেখাচ্ছে লেকের পানিতে আমুর লাশ পাওয়া গেছে। ভিকি সবাইকে বলে তোমাদের মনে আছে ওই লেকের আশেপাশে আমরা সবার আগে কাকে দেখেছিলাম? রিচা বলে ওখানে তো আদি ছিল। অপরদিকে পুলিশের টিম এসে লেকের পাশ থেকে সোনিয়ার বডি নিয়ে যায়। কবিতা যখন সাংবাদিকদের সাথে কথা বলছে তখনই দেখা যায় আদি জঙ্গলের মাঝে দাঁড়িয়ে দূর থেকে সবকিছুর উপর নজর রাখছে। আমুর খুনের খবরে বাকি সব বন্ধুরা বেশ ঘাবড়ে আছে। ভিকি এসে সিমিকে বলে ভয় পাস না, আমরা সব বন্ধুরা এখন একসাথে আছি। রিচা র্যান্ডমকে বলে তুই শুধু শুধু আমাদের সাথে এই নক নক অ্যাপে ফেসে গেছিস, মনে মনে হয়তো ভাবছিস তোর কপালে সব কেমন বন্ধু জুটলো। র্যান্ডম বেশ খুশি হয়ে বলে তাহলে আমি তোমাদের বন্ধু? কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমি তোমাদের বন্ধু হতে চাইতাম। রিচা বলে প্রথমে তুমি শুধু আমাদের দিকে তাকিয়ে থাকতে, তাই তোমাকে বিরক্ত লাগতো, কিন্তু আমাদের বিপদে তুই মেহেক আর সিমির ফোন লোকেট করে খুঁজে বের করেছিস। এই কেস সমাধানে তানিয়ার মাকেও অনেক সাহায্য করেছিস। তুই আসলেই আমাদের সত্যিকারের বন্ধু। তখনই কবিতা মেসেজ করে র্যান্ডমকে থানায় আসতে বলে। র্যান্ডম বের হয়ে যাওয়ার সময় তানিয়া তাকে বলে সুযোগ পেলে একবার মেহেকের ফোন চেক করে দেখবি। র্যান্ডম থানায় গেলে কবিতা বলে এনার নাম সিড, ইনি একজন আইটি এক্সপার্ট। র্যান্ডম জিজ্ঞেস করে আমি তো আপনাদেরকে সাহায্য করছিলাম, তাহলে আবার নতুন আইটি এক্সপার্টের কি দরকার? সিড বলে কেসটা দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে, তাই আমাকে ডাকা হয়েছে। তোমার কাছে এই কেসের যেসব ডেটা আছে সব আমাকে দিয়ে দাও। র্যান্ডম বলে এই কেসে আমি শুরু থেকে আছি, তাই অ্যাসিস্ট্যান্টের মতো আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু সিড বলে আমি আমার কাজ একাই করতে পছন্দ করি। কবিতা বলে র্যান্ডম তুমি অনেক চেষ্টা করেও আদির কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে পাওনি। সিড তুমি একবার চেষ্টা করে দেখো, আমি নিশ্চিত এই আদি কিছু না কিছু তো অবশ্যই লুকাচ্ছে। খুঁজে বের করার চেষ্টা করো সে কোথা থেকে এসেছে, কোথায় যায় আর কি করে। র্যান্ডম তার কাছে থাকা সব ডেটাগুলো সিডকে দিয়ে থানা থেকে চলে আসে। অপরদিকে আদিয়া তানিয়ার বাসার বাইরে দাঁড়িয়ে তানিয়ার উপর নজর রাখছে। তখনই তানিয়ার ফোনে নক নক থেকে একটা ভিডিও পাঠায়। সেই ভিডিওতে রোহান আম্মুকে কিস করছে। তানিয়া ড্রয়িং রুমে এসে সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভিকি তাকে কফি দিতে আসলে তানিয়া বলে বন্ধুদের মধ্যে এখন আর কাউকে বিশ্বাস হয় না। সিমি তার জীবনের সবকিছু সম্পর্কে আমাকে মিথ্যা বলেছে। রিচি আমাদের সবার থেকে লুকিয়ে জশুয়ার কাছ থেকে মেডিসিন নিত। রোহান আর মেহেকের উপরে কোনোদিন তো বিশ্বাস ছিলই না। তুই আমার ভাইয়ের মতো, তাই তোকে সবকিছু শেয়ার করছি। আমাদের মধ্যে কেউ একজন সেই নক নক কিলার, সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। বাসা থেকে বের হয়ে নদীর পাড়ে আসলে রোহান এসে বলে আমি মেহেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে আমার মনে হয় না মেহেক এসবের সাথে জড়িত। তানিয়া রোহানকে সেই ভিডিও দেখিয়ে বলে তুমি কখনোই বদলাবে না। কোনো মেয়ে এসে তোমার সাথে একটু ভালো করে কথা বললেই তুমি তার সাথে ফ্লার্টিং শুরু করে দাও। প্রথমে মেহেক, তারপর আমু। আজকের পর থেকে তুমি আমার থেকে দূরে থাকবে। হতে পারে তুমিই সেই নক নক কিলার। আমার ফোনে তুমি তো ইউজিপিআই সেট আপ করেছো, আমার ফোনের পাসওয়ার্ড তুমি জানতে। রোহান রেগে তানিয়ার হাত থেকে ফোন নিয়ে বলে তোমাকে আমি এটাই বলতে এসেছিলাম যে আমিও এই অ্যাপ ডাউনলোড করেছি। রোহান তানিয়ার ফোনে নক নক অ্যাপ দেখে নিজের ফোনটা বের করে তানিয়াকে বলে তোমার অ্যাপটা ফেক। এই দেখো আমার ইনস্টল করা অ্যাপ, এর চারপাশে নীল বর্ডার করা, কিন্তু তোমারটায় সেটা নেই। সাথে সাথেই তারা অরিজিনাল নক নক অ্যাপে মেইল করে জানতে পারে তানিয়ার মেইল আইডি দিয়ে কখনো নক নক অ্যাপ খোলাই হয়নি। তানিয়া র্যান্ডমকে কল করে বলে আমার ফোনে যে নক নক অ্যাপ আছে সেটা নকল। র্যান্ডম বলে নিশ্চয়ই ওই সাইকোটা ওই অ্যাপের মাধ্যমে তোমার ফোন হ্যাক করেছে। তানিয়া বলে কিন্তু ওই অ্যাপের লিঙ্কটা তো তুমি আমাকে দিয়েছিলে। র্যান্ডম বলে আমি এবার কবে তোমাকে লিঙ্ক পাঠালাম, তুমি ভালো করে চেক করে দেখো। তানিয়া চেক করে দেখে সেই মেসেজটা অন্য এক নম্বর থেকে এসেছে, আর সেই লিঙ্কটা এখন আর কাজ করছে না। র্যান্ডম বলে ওই সাইকো তোমার সব তথ্য তোমার ফোন থেকেই পাচ্ছে, তাড়াতাড়ি তুমি ফোনটা বন্ধ করো। সে যেই হোক না কেন তোমার সব কথা শুনছে, সব সময় আমাদের উপরে নজর রাখছে। তখনই নক নক থেকে তানিয়াকে কল করে বলে নিজের বন্ধুদের উপর অনেক বিশ্বাস করো তাই না? তুমি বলো এরপর কাকে মারতে চাও। তানিয়া বলে এই সবকিছু মেহেকের প্ল্যান তাই না? তুমি কি চাও সেটা বলো। নক নক কিলার বলে ও তাহলে এর পরের টার্গেট আর নেই তাই তো? এই কথা শুনে তানিয়া আর রোহান দৌড়ে বাসার দিকে যায়। মেহেক তখন তানিয়ার বাসার বেলকনিতে বসে ইয়ারফোনে গান শুনছে। তখনই কালো রঙের হুডি আর মাস্ক পরে একজন একটা চেইন নিয়ে পেছন থেকে মেহেকের গলায় ফাঁস দেয়। মেহেক ছটফট করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো মতেই ছাড়াতে না পেরে
মেহেক মারা যায়। রোহান আর তানিয়া দৌড়ে বাসার ভিতরে আসলে সবাই তার পিছু পিছু দোতলার রুমে আসে, কিন্তু সেখানে এসে দেখে ততক্ষণে নক নক মেহেককে মেরে ফেলেছে। তানিয়া হাতে একটা হকি স্টিক উঠালে তখনই পাশের রুম থেকে মেহেক বের হয়ে আসে। আসলে একই রকমের ড্রেস পরে থাকায় কিলার ভুল করে মেহেকের জায়গায় সোনিয়াকে মেরেছে। সাথে সাথেই কিলার বেলকনি থেকে লাফ দিয়ে পালাতে শুরু করে। রোহান আর তানিয়া তাকে তাড়া করে জঙ্গলের মাঝে আসলে জঙ্গলের বাস থেকে আদি বের হয়ে আসে। তখনই তিনজন ভিকির চিৎকার শুনে জঙ্গলের মাঝে দৌড় দেয়। ভিকির কাছে গেলে ভিকি বলে খুনিটা ওইদিকে গেছে। সবাই মিলে আবারও সেদিকে দৌড়াতে শুরু করে। জঙ্গলের মাঝে কিছুটা যাওয়ার পরে দেখে কিলার একটা গাছে হেলান দিয়ে বসে আছে। ধীরে ধীরে সবাই কিলারের দিকে এগিয়ে গিয়ে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আদি পেছন থেকে কিলারকে ধাক্কা দিলেই সে মাটিতে পড়ে যায়। তানিয়া এগিয়ে গিয়ে কিলারের মুখস্থলে দেখা যায় সেটা র্যান্ডম। তানিয়ার বাসায় এসে আদি সবাইকে বলে র্যান্ডম নিজেকে সহজ সরল দেখাতো, আসলে সে সেরকম না। সে তোমাদের কাছাকাছি থেকে সবার উপর নজর রাখতো, এমনকি তোমাদের সবাইকে বিশ্বাস করিয়েছিল আমি নক নক। সিমি বলে র্যান্ডমে চলাফেরা দেখে আমাদের আগেই বুঝে যাওয়া উচিত ছিল ওই নক নক। সে তানিয়াকে অ্যাপের লিঙ্ক পাঠিয়েছিল, কিন্তু তানিয়া বলে র্যান্ডম কিভাবে নক নক কিলার হতে পারে, সে এত সহজে রোহানকে কিভাবে ধরলো। আর সিমির উপর যখন অ্যাটাক হচ্ছিল তখন র্যান্ডম আমার মায়ের সাথে ছিল। তখনই কবিতা এসে বলে না, আমি র্যান্ডমকে তার পরে ডেকেছিলাম। র্যান্ডমের মৃত্যুর ব্যাপারে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আমরা তার লাশের পাশে কাস্তের মতো একটা অস্ত্র পেয়েছি, সেটা দিয়ে র্যান্ডম নিজেই তার গলা কেটেছে। ফরেন্সিক এক্সপার্ট বলেছে চাকুটা ওর হাতেই ছিল, আর গলা কাটার ধরন দেখে মনে হচ্ছে ছেলেটা মানসিকভাবে অসুস্থ। সিট ল্যাপটপ দেখিয়ে কবিতাকে বলে আমি র্যান্ডমের গত 2 দিনের লোকেশন ট্র্যাক করেছি। সে আমাদেরকে বলেছিল যখন হাসপাতালে অ্যাটাক হয় তখন নক নক কিলারকে তাড়া করতে করতে লেকের পাশে গিয়েছিল, কিন্তু ফোনের লোকেশন দেখাচ্ছে সে তখন হাসপাতালেই ছিল। আর আপনি আমাকে বলেছিলেন তানিয়ার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে, কিন্তু তানিয়ার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ট্রান্সফারই হয়নি। জশুয়ার অ্যাকাউন্টে যতগুলো লেনদেন হয়েছে এগুলো সবই র্যান্ডম তার ফেক আইডি থেকে ট্রান্সফার করেছে। আদি বলে র্যান্ডম সবসময় পুলিশকে সাহায্য করে আমাদের সবার বিশ্বাস দিতেছিল যেন আমরা কখনোই তাকে সন্দেহ না করি। কবিতা বলে র্যান্ডম মারা যাওয়ার আগে তানিয়ার জন্য একটা মেসেজ রেখে গেছে। র্যান্ডম ভয়েস মেসেজে বলে আমি ভেবেছিলাম এই সব কিছু একটা প্রাঙ্ক, এত কিছু হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি, কিন্তু দিনে দিনে সেটা সিরিয়াস হয়ে যায়। তানিয়া, আমি জানতাম তুমি আমাকে একদিন ধরে ফেলবে, আর মেহেক আমি আজও তোমাকে ভালোবাসি। সবাইকে বলে দাও এগুলো শুধুমাত্র মজা করতে গিয়ে হয়েছে, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। মেহেক বলে পার্টির রাতে রোহান তানিয়াকে কিস করার কারণে কলেজের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। রোহান আমার বয়ফ্রেন্ড জানা সত্ত্বেও তুমি তাকে কিস করেছিলে, তাই আমি তোমাকে অনেক ঘৃণা করতে শুরু করি। আমি জানতাম একদিন না একদিন তোমার জন্য রোহান আমাকে ছেড়ে যাবে। সেই রাতে পার্টির পর রোহানের সাথে আমার অনেক ঝগড়া হয়। ঝগড়ার পর আমি বাসায় যাওয়ার সময় র্যান্ডমের সাথে দেখা হয়। আমি কলেজের প্রথম দিন থেকে বুঝে গিয়েছিলাম র্যান্ডম আমাকে পছন্দ করে, কিন্তু আমি সবসময় তাকে অ্যাভয়েড করতাম। তবে সেই রাতে র্যান্ডম এমন কিছু বলে যে আমি তাকে অ্যাভয়েড করতে পারিনি। র্যান্ডম বলেছিল আমি জানি তুমি আমাকে সাহায্য করতে পারবে না, কিন্তু আজ যেভাবে রোহান আর তানিয়া তোমাকে অপমান করেছে তাদেরকে একটা শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। র্যান্ডম সেই রাতে আমার উপর একটা ফেক অ্যাটাকের নাটক করে, আর সেই ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোডের কথা বলে। অ্যাটাকের সময় আমি যদি রোডো বলে চিৎকার করি তাহলে সবাই রোহানকেই সন্দেহ করবে। এরপর আমি 2 দিনের জন্য আমুর ফার্ম হাউসে লুকিয়ে থাকবো। 2 দিন পর আবার ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে, আর রোহানও ঝগড়া করতে আসার আগেই শিক্ষা পেয়ে যাবে। সবকিছুই প্ল্যান মতো হচ্ছিল, কিন্তু র্যান্ডম সত্যি সত্যি আমার উপর অ্যাটাক করে। এরপর কি হয়েছে সেটা আমি জানি না। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে। কবিতা বলে এমন বয়সে আমরা সবাই ভুল করি, তখন আমাদের মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, তখন তো বন্ধুরাই আমাদের পাশে এসে দাঁড়ায়, কিন্তু তোমরা কেউ একে অপরকে বিশ্বাস করতেই পারোনি। বিশ্বাস করলে আজ এরকম পরিস্থিতি তৈরি হতোই না। আমি থানায় যাচ্ছি, তোমরা স্বাভাবিক হয়ে কোথা থেকে ঘুরে আসো। কিছুক্ষণ পর তানিয়া মেহেকের ঘরে এসে বলে নক নক কিলারের কাছে তোমার এমন কি সিক্রেট ছিল যে সবসময় তোমাকে কন্ট্রোল করতো। মেহেক বলে র্যান্ডম জেনে গিয়েছিল আমি আমার বাবার নাজায়েজ সন্তান, আমার মা আমার বাবার সেক্রেটারি ছিল। এইসব জানতে পারলে আমাকে নিয়ে সবাই মজা করত। তানিয়া বলে আমাদের সবার জীবনে কোনো না কোনো সিক্রেট থাকে, আর সেটা নিয়ে যদি মজা করি তাহলে বন্ধুত্ব হলো কিভাবে। বন্ধুরা সবাই নিজেদের মুড ঠিক করার জন্য একটা রেস্টুরেন্টে আসে। এদিকে থানায় কবিতা সিটকে বলে জশুয়া শুধু একবার র্যান্ডমকে সাহায্য করেছিল, আর যখন মেহেকের উপর অ্যাটাক হয়েছিল তখন জশুয়া থানায় আটক ছিল। রোহানের কিডন্যাপ, আমুর খুন, হাসপাতালে অ্যাটাক, এত কিছুর পরও নিজের গলা কেটে কে মারা যায়, সবকিছু কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। আমি তানিয়া আর তার বন্ধুদেরকে এখনো বলিনি যে এসব এখনো শেষ হয়নি। রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় রোহান এসে
আলাদা টেবিলে বসে। তানিয়া তার সাথে কথা বলতে গেলে তখন সেখানে মেহেক আসে। মেহেককে দেখে তানিয়া রেস্টুরেন্টের বাইরে আসে। কবিতা আদির আইডি কার্ড হাতে নিয়ে ইন্সপেক্টর তাম্বেকে কল দেয়। কবিতা আগে যেখানে পোস্টিং ছিল ইন্সপেক্টর তাম্বে সেখানে তার জুনিয়র হিসেবে কাজ করত। কবিতা বলে, আমি আপনার থানায় থাকার সময় যেসব কেস দেখেছিলাম সব কেসের ফাইলগুলো পাঠিয়ে দিন। এদিকে তানিয়া আদির সাথে কথা বলতে আসে। এদের দুজনের চেহারা দেখে বোঝা যায় এরা একে অপরকে ভালোবাসে, তবে এখনো পর্যন্ত কারোর বলার সাহস হয়নি। থানায় সিট কবিতাকে বলে ওরা ফাইলগুলো স্ক্যান করে পাঠাবে, কিন্তু আদির সাথে এই কেসের কি সম্পর্ক? কবিতা জানায়, আমি যা ভাবছি তা যেন ঠিক না হয়। যদি এটাই হয় তাহলে বিষয়টা আরো ভয়ানক হবে। এদিকে তানিয়া আদিকে বলে, তুমি বলেছিলে এসব শেষ হওয়ার পর আমাকে কিছু বলবে। আদি বলে, আমি চাই না তুমি অন্য কারোর সাথে কম্পেয়ার করে আমাকে পছন্দ করো। হয়তো আমি ভুল, কিন্তু তুমি আরো সময় নাও, তারপর আমরা এসব নিয়ে কথা বলবো। তবে আজ পর্যন্ত কেউ আমাকে তোমার নজরে দেখেনি। পৃথিবীতে শুধুমাত্র একজনই আমাকে মূল্য দিত, কিন্তু সে এখন আমাকে ভুলে গেছে। সত্যি বলতে সেসব কথার এখন আর কোনো মূল্য নেই। আমার কাছে শুধু মূল্য আছে আমি তোমাকে অনেক পছন্দ করি। তানিয়া বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি। নক নক কিলার না আসলে বুঝতেই পারতাম না তুমি আমার কত কেয়ার করো। সব সময় আমাকে আগলে রাখো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আদি তানিয়াকে থামিয়ে বলে, আমাকে ভালোবাসার আগে আমার ব্যাপারে তোমার কিছু জানা উচিত। অপরদিকে থানায় কনস্টেবল একজনকে এনে কবিতাকে বলে, এই লোকটা আপনাকে কিছু বলতে চায়। লোকটা বলে, কিছুদিন আগে লেকে একটা মেয়ের লাশ দেখেছিল। একটা লম্বা চওড়া ছেলে তার মুখ ভর্তি দাড়ি ছিল, যে ওই মেয়ের লাশটা ফেলতে এসেছিল। অপরদিকে আদি তানিয়াকে তার ঘরে এনে বলে, র্যান্ডম আত্মহত্যা করেনি, তার খুন হয়েছে। সে নিজের গলা কেটে কেন নিজেকে মারবে? র্যান্ডম অনেক ভীতু ছিল। এমন ভীতু মানুষ কখনোই তার গলা কাটার সাহস পাবে না। আমার মনে হয় এই মৃত্যুর খেলা এখানেই শেষ হয়নি, আর এটাই আমার সিক্রেট। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি। অপরদিকে থানায় তাম্বের পাঠানো ফাইল দেখে কবিতার সাথে সাথেই কল দিল তানিয়ার নম্বর বন্ধ পায়। উপায় না পেয়ে কবিতা তানিয়াকে ভয়েস মেসেজ দিয়ে বলে, ওই ছেলেটার নাম আদি জ্যাকব। ওকে আমি 10 বছর আগে একটা খুনের কেসে জুভেনাইল হোমে পাঠিয়েছিলাম। অপরদিকে তানিয়া পাওয়াতে গেলে সে একটা বোর্ডের সাথে ধাক্কা খায়। বোর্ডের উপর থেকে কাপড়টা সরালেই দেখা যায় আদি কখন কি করবে সব প্ল্যানিং করে রেখেছে। নিজের পরিবার, বন্ধু বান্ধব সবার ছবি আর ডিটেলস দেখে তানিয়া বুঝতে পারে আদি অনেক আগে থেকেই এই সবকিছু প্ল্যান করছিল। আদি বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার কিছুই হতে দিব না। তোমার মা আমার অনেক উপকার করেছে। তানিয়া বলে, আমি জানতাম র্যান্ডম এসব একা করতে পারবে না, কারণ সেদিন লাইব্রেরিতে সে আমাকে অ্যাটাক করেছিল। যে আমাকে অ্যাটাক করেছিল সে অনেক শক্তিশালী ছিল। আমার মায়ের সাথে তোমার কি শত্রুতা? আদি বলে, তার সাথে আমার কোনো শত্রুতাই নেই, সে তো আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। তখনই ভিকি আর রোহান এসে আদিকে চেপে ধরে। আদি বলে, নিজেকে আর কতবার নিরপরাধ প্রমাণ করতে হবে? তখনই কবিতা এসে আদিকে বলে, কিছু করার চেষ্টা করবে না। আদি বলে, আপনি এখনো কেন মনে করতে পারছেন না আমি কে? জুভেনাইল কেসের ফাইল হাতে নিলে আদি জিজ্ঞেস করে, আপনার কি আমার কেসের কথা মনে পড়েছে? তখন আমার বয়স মাত্র 14। আমার বন্ধুর সাথে ঘুরে উড়ানো নিয়ে ধাক্কাধাক্কির সময় সে ছাদ থেকে পড়ে যায়। কবিতা বলে, হ্যাঁ মনে আছে। সেই ছেলের বাবা মা তোমার উপরে খুনের কেস করে, আর সেই কারণেই তোমার বাবা আর মা তোমাকে ত্যায্য পুত্র করে দেয়। আদি বলে, পুরো পৃথিবী যখন আমাকে পশু ভাবছিল তখন শুধুমাত্র আপনি আমাকে মানুষ ভেবেছিলেন। আপনি বলেছিলেন কখনো ছোট ছোট ভুল মানুষের পুরো জীবনটাই বদলে দেয়। যা হয়েছে সেটা ভুলে হয়েছে, তুমি কোনো ক্রিমিনাল না। তবে এই কথাটা আমি তোমার বাবা আর মাকে বোঝাতে পারিনি। জুভেনিয়াল হোম জেলখানা না, এটাকে নিজের বাসা মনে করে মন দিয়ে পড়ালেখা করো। এই 10 বছরে নিজেকে এতটা বদলে নাও যেন কেউ তোমাকে চিনতে পারে না। আদি বলে, এই 10 বছরে আমি এতটা বদলে গেছি যে আপনিও আমাকে চিনতে পারেননি। জুভেনিয়াল হোম থেকে বের হয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে সবার আগে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তার আগে আপনার ট্রান্সফার হয়ে গিয়েছিল। এখানে এসে আমি আপনাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে চিনতে পারেন কিনা। যখন আপনাকে নক নক কেস নিয়ে অনেক চিন্তায় দেখলাম তখন ভাবলাম নক নকের খুনিকে ধরে আপনাকে সারপ্রাইজ দিব। সবসময় তানিয়াকে নক নক থেকে বাঁচিয়েছি, কারণ সে আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি আমার ফোন, ল্যাপটপ সবকিছু চেক করতে পারেন। আমি এই নক নক কিলারের সাথে জড়িত না। সিড বলে, ও সত্যি বলছে। যেদিন রোহান কিডন্যাপ হয়েছিল সেদিন আদি ক্যাফেতেই ছিল। তানিয়া লেকে পড়ার পর আমি বুঝতে পারি কিলার যদি আমুর বডি লুকাতে চায় তাহলে সে অবশ্যই বডিটা ফেলবে, কারণ আমুর বডি যদি লেকের তলায় ঘাসে জড়িয়ে যায় তাহলে কিছুদিন সময় পাবে, কারণ পুলিশ লাশ পেলে তদন্ত শুরু হলে সে ঘাবড়ে গিয়ে কোনো না কোনো ভুল করতো। আর এই প্যানিক অ্যাটাকের কারণে র্যান্ডম সোনিয়াকে মারতে এসে ধরা পড়ে যায়। তানিয়া বলে, কিন্তু তুমি তো বলেছিলে নক নক এখনো ধরা পড়েনি। তানিয়া আদি রুমে এসে সবাইকে বলে, এবার আমাদেরকে আসল কিলারকে খুঁজে বের করতে হবে। আমার ফোনে যে অ্যাপ ইনস্টল করা আছে সেটা ফেক। যে কেউ আমার ফোনের মাধ্যমে আমার উপরে নজর রাখতে পারতো, তার মানে খুনি যে আমাদের খুব কাছে কেউ হতে হবে বিষয়টা এমন না। আদি বলে, আমার মনে হয় র্যান্ডম একাই সব করছিল, কিন্তু রিচা বলে ওর একার পক্ষে
পক্ষে এসব করা সম্ভব না। আমরা নিশ্চয়ই কিছু না কিছু মিস করছি। কেউ তানিয়ার পিছনে পাগলের মতো পড়ে আছে। এর কারণটা কি, তার উদ্দেশ্য কি, আর ড্রাইভটাই বা কি? ড্রাইভের কথা বলতেই তানিয়া বলে, মনে আছে আমি একটা হার্ড ড্রাইভ চুরি করেছিলাম, সেখানে রোহানের ফুটেজ ছিল। নক নক এই ফুটেজের জন্যই চিন্তায় ছিল। কেন? আদি বলে, তার মানে ও নিজেও ওই ফুটেজেই ছিল। তানিয়া বলে, ওই রাস্তায় যে ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরায় নক নক কিলার রেকর্ড হয়ে যায়। তারপর থেকে সে আমাদেরকে ভয় দেখাতে শুরু করে, কারণ সে নিজেও ভয় পেয়ে গিয়েছিল। রিচা রোহানকে জিজ্ঞেস করে, সেই রাতে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার মনে আছে গাড়ি কে চালাচ্ছিল? রোহান বলে, একটা কালো রঙের সেডান মডেলের গাড়ি ছিল। তানিয়ার সাথে সাথেই তার মাকে কল দিয়ে কিছু একটা বলে। বেশ কিছুক্ষণ পর কবিতা কল দিয়ে তানিয়াকে জানায় হার্ড ডিস্ক পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তানিয়া বলে, ওই গাড়িটার কোনো খোঁজ পাওয়া যায়নি। তখনই সেখানে পলি আসে, কারণ পলির বাসার মালিক সবসময় তার উপর নজর রাখতো, কিন্তু সে বুঝতে পারতো না তার মালিক বাসার সবকিছু কিভাবে দেখছে। বন্ধুরা বলে, নিশ্চয়ই সে ক্যামেরা দিয়ে ফোনের মাধ্যমে তোর উপর নজর রাখে। তার মানে ক্যামেরার রেকর্ড শুধুমাত্র হার্ড ডিস্কে না, ক্লাউড স্টোরেজেও থাকে। সবকিছু কবিতাকে জানানো হলে কবিতা পলিকে বলে, তুমি তাড়াতাড়ি তোমার বাসার মালিকের কাছে যাও, আমিও আসছি। আর আদি, তুমি সবাইকে নিজের দায়িত্বে রাখবে। আদি সবাইকে বলে, আমরা এখানে সেফ থাকবো, কারণ মানুষের মধ্যে কিলার অ্যাটাক করতে পারবে না। কিন্তু অ্যামোনিয়া বলে, আজ আমার ফার্ম হাউসে হ্যালোউইন পার্টি, সবার সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এমন অবস্থায় কেউ পার্টিতে যেতে রাজি হয় না। তবে সন্ধ্যা হতেই হ্যালোউইন পার্টির জন্য ক্যাফেটা একেবারে জনশূন্য হয়ে পড়ে, শুধুমাত্র এই বন্ধু বান্ধব ছাড়া আর কেউই থাকে না। ভিকি সবাইকে বলে, আমরা জানি নক নক কিলার কোথায় আছে, তাই আমাদের পার্টিতে গিয়ে ভিড়ের মাঝে মিশে যাওয়া উচিত। কস্টিউম আর মাস্ক পরে থাকলে কিলার আমাদেরকে চিনতে পারবে না। সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা অ্যামোনিয়ার পার্টিতে যাবে। অপরদিকে কবিতা সিটকে নিয়ে পলির বাসার মালিকের কাছে আসে, কিন্তু ল্যাপটপ ওপেন করতে গিয়ে বেচারি আমার মতো পাসওয়ার্ড ভুলে যায়। এদিকে সবাই রেডি হয়ে ফার্ম হাউসের পার্টিতে আসে। তখনই নক নক অ্যাপ থেকে তানিয়ার কাছে কল আসে। তানিয়া কল রিসিভ করার জন্য এক সাইডে আসলে বাকি সব বন্ধুরাও সেখানে আসে। তানিয়া কল রিসিভ করলে অপর পাশ থেকে বলে, তুমি কি ভেবেছিলে নক নক কিলার চলে গেছে? আমিও তো এই পার্টিতেই আছি। তোমার একটা বন্ধু আর একটা শত্রুকে আমি আটকে রেখেছি। তুমি বলো কাকে আগে মারতে চাও, ভেবে বের করো তোমার কোন বন্ধু আর কোন শত্রু এই পার্টিতে আসেনি। তখনই ফোনে ভিকির চিৎকার শুনে সবাই ভেতরের একটা রুমে আসে। সেখানে এসে দেখে নক নক কিলার ভিকিকে মারার চেষ্টা করছে। সবাইকে আসতে দেখে নক নক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সবাই তাড়াতাড়ি সেখানে দৌড়ে এসে দেখে ভিকি না, বরং কিলার অ্যামোনিয়াকে মেরে ফেলেছে। পার্টিতে দেখা যায় অনেকেই নক নকের মতো পোশাক আর মাস্ক পরে এসেছে। তাদের মধ্যে একটা ছেলে বলে, এই ধরনের পোশাক করার জন্য আমরা সবাই 5,000 করে টাকা পেয়েছি। তখনই নক নক কিলার কল করলে তানিয়া বলে, তোর সাথে আমার সমস্যা, তাহলে সাহস থাকলে আমার সাথে সামনাসামনি এসে কথা বল। নক নক কিলার বলে, এই কারণেই আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি লোকেশন পাঠাবো, 30 মিনিটের মধ্যেই চলে আসো, তবে অবশ্যই একা আসবে, না হলে ভিকিকে জীবিত দেখতে পারবে না। তানিয়া কাউকে কিছু না বলে ফার্ম হাউস থেকে বের হয়ে যায়। তানিয়া সেই লোকেশন অনুযায়ী গেলে বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সাথে সাথেই পাশে পড়ে থাকা একটা চেয়ার দিয়ে সে কিলারকে মারতে যায়, কিন্তু সেটা কিলার না, বরং তানিয়াকে একা আসতে দেখে আদিও তার পিছু করেছিল। তখনই তানিয়া খেয়াল করে যে খুনি আদির পেছনে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে সেটা রড দিয়ে আদিকে সজোরে একটা বাড়ি মারে। আদি পড়ে গেলে তানিয়াকে মারার জন্য চাকু বের করে। তানিয়া ভয়ে দৌড় দিলে কিলার তাকে তাড়া করে, কিন্তু তানিয়াকে মারতে গেলে তানিয়া পেপার স্প্রে বের করে কিলারের চোখে মেরে দেয়। চোখ জ্বলতে শুরু করলে সেই কিলার নিজের মাস্ক খুলে ফেলে। দেখা যায় এটা আর কেউ না, বরং ভিকি, যার উপরে কারোর কখনো সন্দেহ হবেই না। অপরদিকে সব বন্ধুরা দৌড়ে থানায় এসে বলে, ওই কিলার ভিকিকে নিয়ে গেছে আর তানিয়া ভিকিকে বাঁচাতে গেছে। তখন কবিতা থানায় এসে বলে, ভিকি নিজেই নক নক কিলার। সিট কবিতাকে বলে, তানিয়ার ফোন বন্ধ, ট্রেস করা যাচ্ছে না। গল্প চলে আসে অতীতে, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। সেদিন ছিল ভিকি জন্মদিন। পার্টিতে সবাই আসলেও ভিকি নিজেই এখনো আসেনি। সবাই যার যার মতো ব্যস্ত। ভিকি তানিয়াকে কল করে বলে, আজ আমার জন্মদিন, তাই আজ যা চাইবো তাই দিতে হবে। পার্টিতে রোহানকে আসতে দেখে তানিয়া জিজ্ঞেস করে, ভিকি কি মেহেককেও ইনভাইট করেছে? ভিকি বলে, সে মেহেককে ইনভাইট করেনি। রিচা বলে, চল রোহানকে একটু বিরক্ত করে আসি। 3 বান্ধবী রোহানের সামনে গেলে রিচা রোহানকে মেহেকের বিষয় নিয়ে টিটকারি করলে রোহান বেশ রেগে যায়। কিছুক্ষণ পর মেহেককে পার্টিতে আসতে দেখে তানিয়া অবাক হয়ে গেলে মেহেক বলে, এটা একটা ক্যাফে, ভিকির প্রাইভেট প্রপার্টি না যে কেউ আসতে পারবে না, আর তোমাদের মতো লুজারদের পার্টিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। মেহেক ক্যাফের ভিতরে গেলে দেখে আম্মু রোহানের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। মেহেক রেগে বলে, আমি তোকে কতবার বলেছি রোহান থেকে দূরে থাকবে, তাড়াতাড়ি গিয়ে আমার জন্য একটা কফি নিয়ে আয়। আম্মু চলে গেলে মেহেক রোহানকে ইচ্ছা মতো অপমান করে। জোশুয়া পার্টিতে এসে ড্রাগস নেওয়ার জন্য রিচাকে সাইডে আসতে বলে। র্যান্ডম জোশুয়াকে বলে, আমি তোমার ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক করে দিয়েছি। জোশুয়া র্যান্ডমকে অপমান করে বলে, সেই কাজের জন্য আমি তোকে পেমেন্ট করেছি, আমার সাথে কথা বলতে আসবি না। মেহেকের বাবা কল করলে সে এক সাইডে গিয়ে বাবাকে বলে, অন্তত এইবার পূজাচুরিতে আমাকে বাসায় আসতে দাও। কিন্তু মেহেকের বাবা বলে, সে নাজায়েজ হওয়ার কারণে সবার সামনে এভাবে মেহেককে পরিচয়
পড়াতে পারবে না। বাবার কল কেটে দিলে মেহেক কান্না শুরু করে। বিষয়টা র্যান্ডম খেয়াল করে। র্যান্ডম মেহেককে, রোহানের মতো ছেলের জন্য তোমার চোখে কান্না মানায় না, আমাকে একবার সুযোগ দাও, তুমি রোহানকে ভুলে যাবে। মেহেক রেগে বলে, আমার এতটাও খারাপ দিন আসেনি যে তোমার মতো লুজারের সাথে ডেটে যাব। বারবার সবার কাছে এভাবে অপমানিত হয়ে র্যান্ডম ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকে। এদিকে 3 বান্ধবী ওয়াশরুমে নিজেদের মেকআপ ঠিক করছে। তানিয়া মন খারাপ করলে রিচা বলে, চল আজই রোহানের সাথে একটা ফয়সালা হয়ে যাবে। সিমি বলে, তোরা যা, আমি আসছি। রিচা আর তানিয়া বাইরে গেলে সিমি তার বসকে কল দিয়ে বলে, আমি 1 ঘন্টা পরে পার্লারে আসছি। কিন্তু তার বস রেগে বলে, 1 ঘন্টার মধ্যে যদি এসে কাজ শুরু না করো তাহলে আর আসার দরকার নেই। উপায় না দেখে সিমি চলে গেলে ওয়াশরুমে মেহেক আসে। রোহানকে মন খারাপ করে বসাতে দেখে তানিয়া জিজ্ঞেস করে, কলেজের সবচাইতে সুন্দর মেয়েটা তোমার গার্লফ্রেন্ড, তারপর এত কষ্ট কেন? রোহান বলে, শুধু এই গার্লফ্রেন্ড না, জীবনের সবার কাছেই সবসময় অপমানিত হয়েছি। নিজের বাবা মামাকে সবসময় বড় ভাইয়ের সাথে তুলনা করে, আর মেহেককে ভালোবেসেও অপমানিত হতে হচ্ছে। তানিয়া বলে, আমি ভেবেছিলাম তুমি আর মেহেক তো ক্যাজুয়াল ডেট করছো, এখন তো দেখছি তুমি ওকে সত্যি ভালোবেসে ফেলেছো। তবে আজ তোমাকে একদম হিরোর মতো লাগছে। এভাবে প্রতিদিন সেজে গুজে আসলে নিশ্চয়ই একটা গার্লফ্রেন্ড পেয়ে যাবে। ভিকি তানিয়াকে বলে, একটু সাইডে চল, তোর কাছে বার্থডে গিফট চাইবার সময় হয়েছে। সাইডে আসার পরে ভিকি তানিয়াকে বলে, কলেজের প্রথম দিন থেকেই আমি তোকে অনেক পছন্দ করি, আমি তোকে ভালোবাসি। তানিয়া বলে, আমি তো তোকে সবসময় বেস্ট ফ্রেন্ড আর ভাইয়ের মতো দেখেছি, আমি রোহানকে অলরেডি হারিয়ে ফেলেছি, তোকে হারাতে চাই না। ভিকি হাসতে হাসতে বলে, ভয় পেয়ে গেছিস তাই না? আমার জন্মদিনে তোকে এইভাবে ভয় দেওয়াটাই ছিল আমার বার্থডে গিফট। তানিয়া এটাকে প্রাঙ্ক ভাবলেও সত্যি সত্যি ভিকি তানিয়াকে ভালোবাসে। পার্টি শেষে তানিয়া ক্যাফে থেকে বের হলে দেখে রোহান একা একা বসে ড্রিঙ্কস করছে। রোহানকে মাতাল অবস্থায় দেখে তানিয়া তাকে সামলাতে আসে। রোহান তানিয়াকে বলে, ওই মেহেক আমাকে বারবার অপমান করে, তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? বলেই তানিয়ার গালে একটা চুমু দেয়। আর দূর থেকে ভিকি এসব দেখে রাগে ফুটতে থাকে। কিছুক্ষণ পর সব বন্ধুরা এক জায়গায় হলে ভিকি তানিয়াকে বলে, একবার রোহান মেহেককে ছেড়ে তোর কাছে আসে, আবার কাল সকালে ঠিকই মেহেকের কাছে ফিরে যাবে। তোদেরকে বলেছিলাম একদিনের জন্য হলেও এই তানিয়া, মেহেক আর রোহানের ঝামেলা থেকে আমাকে দূরে রাখবি, আর আমার জন্মদিনও তোরা সেই ঝামেলা টেনে আনলি। তানিয়া ভিকির জন্য গিফটটা বসার বেঞ্চে রেখে বলে, তোর গিফট এখানে রেখে গেলাম, মন চাইলে নিয়ে নিস। গল্প চলে আসে বর্তমানে। তানিয়া বলে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে সব সময় ভাই ভেবেছি। ভিকি রেগে বলে, আমি কখনোই তোর ভাই হতে চাইনি, আমাদের মধ্যে ভালোবাসা হতে পারবে না কেন? তানিয়া বলে, তুই আমাকে ভালোবাসলে যে তোর প্রতি আমার ভালোবাসা আসবে এটা ভাবলি কিভাবে? আর যদি ভালোবাসা নাই আসে তাই বলে কি তুই আমাকে মেরে ফেলবি? ভিকি বলে, আমি তোকে কখনো মারতে চাইনি, তবে পরে আমি প্ল্যান বদলে ফেলি। সেদিন পার্টি শেষে আমি র্যান্ডমকে বসে থাকতে দেখে তার কাছে যাই। র্যান্ডম আমাকে বলে, সব মেয়েরাই নিজেদেরকে মহারানী ভাবে, আর যারা একটু সুন্দর তারা তো ছেলেদেরকে মানুষই মনে করে না। ভিকি বলে, আমাদেরকে ওরা সবার সামনে যা ইচ্ছা তাই বলে অপমান করে, আর নিজেরা ঠিকই হাসি খুশিতে জীবন পার করছে। র্যান্ডম বলে, আমাদের কিভাবে অপমান করার পরে আমরা ওদের এভাবে হাসি খুশি থাকতে দিব না, ওরা মরে গেলেই আমাদের শান্তি। এরপর দুজন মিলে নক নক অ্যাপের প্ল্যান বানায়। ভিকি র্যান্ডমকে বলে, আমি তানিয়াকে বলবো রোহান আর মেহেকের ব্রেকআপ হয়ে গেছে, তখন তানিয়া ঠিকই রোহানের কাছে যাবে, আর এটা দেখে মেহেক আর রোহানের ঝগড়া হবে। এরপর তুই প্রাঙ্ক করার নামে মেহেককে মারবি, আর প্ল্যান মতো মেহেক রোহানের নাম নিয়ে চিল্লাবে, কিন্তু প্রাঙ্কের নামে তুই সত্যি সত্যি মেহেককে খুন করবি। মেহেকের খুনের দায়ে পুলিশ রোহানকে অ্যারেস্ট করবে। রোহান জেলে গেলে তানিয়া বুঝে যাবে ওর আসল ভালোবাসা আমি। সবকিছু প্ল্যান মতোই চলছিল, কিন্তু র্যান্ডম যে এত বড় বলদ সেটা বুঝতেই পারিনি। রক্ত দেখেই ভয় পেয়ে গেছে, মেহেককে ঠিকঠাক মতো মারতেই পারিনি। বারবার বলার পরেও সে মেহেককে খুন করেনি, তখন আমাকে প্ল্যান বদলাতে হয়। আমি ঠিক করি মেহেককে আমাদের আড্ডার ওখানে রেখে দিব, সকাল হতে হতে সে ঠিকই মারা যাবে। গাড়িতে করে যাওয়ার সময় রোহান বাইক নিয়ে আমাদের গাড়ির পেছনে ধাক্কা মারে। বাইকের ধাক্কা খেয়ে গাড়ির দিকে খুলে যায়, কিন্তু রোহান সেদিকে খেয়াল না করে চলে যায়। রোহান চলে গেলে আমরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গাড়িটা ভালো করে লাগিয়ে দেই। ভিকি তানিয়াকে বলে, ভালো করে ভাবলে ধরেই ফেলতে যে আমি নক নক কিলার। তোর দেওয়া বার্থডে গিফট ফিটনেস ওয়াচটা মেহেককে রেখে আসার পর আমি ফেলে এসেছিলাম, যেটা তোর মা পেয়েছিল। র্যান্ডম মেহেকের ফোন ক্লোন করে তাকে মেসেজ করেছিল, কিন্তু ভুল করে সেই বলদটা ফোন মেহেকের পাশে রেখে আসে। সেই ফোন খুঁজতে খুঁজতে র্যান্ডম পলির বাসার সামনে যায়। সেখানে গিয়ে জানতে পারে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো। সেই কারণে আমি তোকে পলির বাসা থেকে হার্ড ডিস্ক চুরি করতে বলি, কিন্তু হার্ড ডিস্কটা রিচা মেডিসিন কেনার জন্য জশুয়ার কাছে বেঁচে দেয়। আমি ভেবেছিলাম রোহানের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেলে আবার আমাদের ভালোবাসার গল্প শুরু হবে, কিন্তু তুই তো আমাকে ছাড়া সব ছেলেকে দেখতে পাস। আবার আমাদের মাঝে আদি চলে আসলো। তানিয়া জিজ্ঞেস করে, কিন্তু তুই র্যান্ডমকে কেন মারলি? ভিকি বলে, যখন নতুন আইটি অফিসার আসলো আর মেহেক তোদের বাসায় থাকা শুরু করলো তখন সে ঠিক করে এসব আর করবে না। আমি তাকে অনেক কষ্টে বুঝিয়ে শেষবারের মতো মেহেককে মারার জন্য রাজি করাই, কিন্তু ওই বলদটা মেহেকের জায়গায় সোনিয়াকে মেরে ফেলে। সেখান থেকে পালিয়ে আসার পর জঙ্গলের মাঝে আমি
র্যান্ডমকে খুন করি, তবে মারার আগে আমি তার কনফেশন রেকর্ড করে রাখি। র্যান্ডম মারা যাওয়ার পর নক নক কিলার শেষ হয়ে গেছে ভেবে সবাই শান্ত হয়ে যায়, কিন্তু তুই আর আদি বিষয়টাকে আরো বড় করলি। গল্প শেষ করতে করতে সকাল হয়ে গেছে। এতক্ষণে তানিয়া হাতের দড়িটাও খুলে ফেলেছে। হাতের কাছে একটা পাথর পেয়ে সেটা দিয়ে ভিকিকে মারতে মারতে বলে, তুই একটা সাইকো, আর কেউ তোকে ভালোবাসতে পারে না। পাশে পড়ে থাকা একটা কুড়াল নিয়ে মারতে মারতে বলে, যখন একটা মেয়ে না বলে তখন সেটাকে সম্মান দিয়ে মেনে নিতে হয়। নক নক, এবার কে মরবে? ভিকি, তাই না? ভিকি রেগে তানিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাতে চাকু নিলে তখনই সেখানে কবিতা চলে আসে। তানিয়া দৌড়ে মায়ের কাছে মায়ের পেছনে দাঁড়ায়, আর কবিতা ভিকিকে গুলি করে দেয়। এই ঘটনার এক সপ্তাহ পার হয়ে যায়। গাড়িতে রাখা 4 বন্ধু খেলনার মাছ থেকে ভিকির খেলনাটা বাইরে ফেলে দেয়, আর এরপরে নক নক কিলারের গল্প শেষ, আর তানিয়া আর আদির ভালোবাসার গল্প শুরু হয়। কিন্তু তখনই তানিয়ার ফোনে নক নক কিলারের কল আসে। তানিয়া বলে, তাহলে কি এই গল্প এখনো শেষ হয়নি? আশেপাশে যার হাতেই ফোন দেখে তাকেই তানিয়ার সন্দেহ হয়, আর মাস্ক পরা একটা ছেলে কলেজের ছাদে দাঁড়িয়ে দূর থেকে এই সবকিছু দেখছিল। তাহলে কি ভিকি মারা যায়নি, নাকি চলে এসেছে নতুন এক নক নক কিলার? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।